এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি এটি ওনার গ্রামের এক দাদুর মুখ থেকে উনি শুনেছিলেন। সেই দাদুর নাম হচ্ছে জহির মিয়া, মানে জহির দাদু। ঘটনাটির সময়কাল 1967 সালের দিকে। ঘটনাটি যে স্থানে ঘটে তার একটু বর্ণনা না দিলেই নয়। যে স্থানে ঘটনাটি ঘটেছিল সেই স্থানটি হলো ওনাদের গ্রামে ঢোকার জন্য যে পথ রয়েছে সেই পথের শুরুতে। সেখানে একটি বড় ডুমুর গাছ আছে আর তার চারপাশে বেতের গাছ দিয়ে পরিপূর্ণ। গ্রামের লোকের কাছে এই জায়গাটি বেতের আড়া নামে পরিচিত। এই বেতের আড়া নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। অনেকে এই বেতের আড়ার কাছে রাতের বেলা এক অদ্ভুত প্রাণী দেখেছে। এই প্রাণীটির মাথা ছিল না, বুকে একটি মাত্র চোখ ছিল। স্থানীয় লোকেরা এই অদ্ভুত প্রাণীটিকে গলা কাটা কোণ্ঠা বা কৈণ্ঠে নামে বলতো বা এই নামে অভিহিত করত। অনেকেই রাতে গ্রামে ফেরার পথে এই গলা কাটা কৈণ্ঠেকে সেই স্থানে ঘোরাফেরা করতে দেখেছে। এই বেতের আড়াকে কেন্দ্র করে অনেক ভয়ের ঘটনা অতীতে ঘটেছে, এখনো ঘটে। কয়েক বছর আগে 2017 সালের ফেব্রুয়ারি মাসে এক ব্যক্তি যার নাম হলো ইলিয়াস মন্ডল, তিনি হলেন এই যে পারভেজ মন্ডল ভাইদের গ্রামের এক আত্মীয়। তিনি তার আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ করার জন্য এই গ্রামে আসছিলেন। আস্তে আস্তে একটু রাত করে ফেলেছিলেন, তো রাত প্রায় 11টার দিকে তিনি বাইকে ওই আত্মীয়র বাড়িতে আসছিলেন। আসার পথে সেই বেতের আড়ার কাছে এসে উনি দেখলেন যে একটি কালো কুকুর রাস্তায় শুয়ে আছে। উনি ইচ্ছাকৃতভাবে কুকুরটির উপর বাইক উঠিয়ে দেয় আর সাথে সাথে কেউ তাকে তার বাইক সহ পাশের এক পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। তখন তিনি চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে গ্রামের লোক তাকে এসে উদ্ধার করে। তাকে উদ্ধার করার পর তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল। তখন তিনি ঘটনাটি বর্ণনা করেন। এরপর উনি পাগলের মতো হয়েছিলেন বেশ অনেক দিন। ডাক্তার দেখে লাভ হয়নি। পরে এক কবিরাজের আন্ডারে চিকিৎসা নিতে নিতে আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়েছিলেন। চিন্তা করেন প্রিয় লিসেনার্স, তাকে সহ তার বাইক সহ ছুঁড়ে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। আর উনি ইচ্ছাকৃতভাবে কেন এই কুকুরের উপর গাড়িটা উঠাবেন? এটা তো তার অন্যায় হয়েছিল। যাই হোক, এখন যার ঘটনাটি আমরা শেয়ার করতে যাচ্ছি তার নাম হলো মহির উদ্দিন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং সুঠাম দেহী লোক। তার সাহসিকতার একটু পরিচয় না দিলে নয়। তিনি টুকটাক ঝাড়ফুঁকও জানতেন। তিনি লালু কবিরাজ নামে এক কবিরাজের সাথে ঘোরাঘুরি করতেন। তিনি সেই কবিরাজের নির্দেশে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতেন। যেমন রাতের বেলায় কোনো কবরস্থান বা শ্মশানে গিয়ে তাবিজ পুঁতে দেয়া, বা কোনো আত্মহত্যাকারী কুমারী মেয়ের কবর থেকে তার মাথা কেটে আনা, এই ধরনের দুঃসাধ্য কাজগুলো তিনি এই লালু কবিরাজের জন্য করতেন। এই মহিরুদ্দিন পেশাতে ছিলেন একজন চাষী। তিনি একদিন রাত্রে স্বপ্নে দেখেন একটি কালো ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি সেই ছায়ামূর্তিটিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না। সেই ছায়ামূর্তি তাকে বলেন যে, মহির, তুই আর লালু কবিরাজের কোনো কাজ করিস না। এই লালু কবিরাজ লোক ভালো না। এই লালু কবিরাজ আমাকে অনেক কষ্ট দেওয়ার পরিকল্পনা করছে। তুই কিন্তু এই কাজটা করিস না বাপ। আর এই কাজটি তুই যদি না করিস তাহলে তোকে আমি অনেক কাঁচা টাকা দিব। এই কথা বলে। আর এটাও বলে এই টাকা উঠানোর জন্য তাকে এই বেতের আড়ার কাছে রাতের বেলা একা একা যেতে হবে। আর এই কথা যেন কাউকে না বলা হয়, এটিও ছায়ামূর্তি বলে। এই মহিরুদ্দিন উনি সকালবেলা ঘুম থেকে উঠে গেলে ফালতু স্বপ্ন মনে করে নিজের কাজে মন দেন। পরের রাতে উনি একই স্বপ্ন দেখেন। পরপর 2 রাত্রি স্বপ্ন দেখার পর বিষয়টা নিয়ে তার মনের মধ্যে একটু সন্দেহ হয়। এই সন্দেহ নিয়েই তিনি মাঠে কাজ করতে যান। কাজ শেষে তিনি একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য চলে যান। তখন তার আবার এই স্বপ্নের কথা মনে হয়। যেখানে কাজ করতে গিয়েছেন ওখানে বেতের আড়াটা, যে জায়গাটা কাছাকাছি ছিল, এই কারণে তার মনে পড়েছে। উনি এই স্বপ্নের বিষয়টা নিয়ে কি করবেন চিন্তা করতে থাকেন। এই স্বপ্নের কথা তিনি লালু কবিরাজকে বলবেন কিনা এটাও ভাবতে থাকেন। চিন্তা ভাবনায় তিনি খুব মগ্ন ছিলেন ওই সময়। তখন তাকে চিন্তিত অবস্থায় দেখে তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করে যে, কিরে মহিরুদ্দিন, কি চিন্তা করছিস? সেই বন্ধুর নাম ছিল জহির মিয়া, যিনি এই ঘটনাটি আর কি পারভেজ মন্ডল ভাইকে দিয়েছিলেন। তো এই যে জহির মিয়া, উনি গ্রামের একজন মন্ডল ছিলেন। এই জহির মিয়ার প্রশ্ন শুনে তিনি তার পরপর 2 রাত্রিতে দেখানো এই স্বপ্নের বিষয়টা খুলে বলেন। তিনি এখন কি করবেন এটাও জিজ্ঞেস করেন জহির মিয়ার কাছে।
তখন জহির মিয়া মানে জহির দাদু তাকে বলেন, হয়তো তুই এসব নিয়ে ভাবিস তাই স্বপ্নে এসব দেখছিস, তুই এক কাজ কর, এসব নিয়ে চিন্তা ভাবনা করার আর কোনো দরকার নাই, আর লালু কবিরাজকে ওইসব বিষয়ে কিছু বলিস না। তবে যদি আজ রাতে আবার স্বপ্ন দেখিস তাহলে আমাকে বলিস, দেখি কি করা যায় বিষয়টা নিয়ে। এই বলে জহির মিয়া চলে যান। এরপর ওই রাত্রেই মহিরুদ্দিন রাতে একই স্বপ্ন দেখেন। পরের দিন তিনি জহির মিয়ার কাছে আসেন আর রাত্রে তিনি কি দেখেছেন সেটাও বলেন। জহির মিয়া তার স্বপ্নের কথা শুনে বলেন, মহিরুদ্দিন তুই এক কাজ কর, তুই যখন বারবার একই স্বপ্ন দেখছিস তো আজ রাতে চল দুজন মিলে সেই বেতের আড়ার কাছে যাই, যদি কোনো কাঁচা টাকা পাওয়া যায় তাহলে দুজন মিলে ভাগ বাটোয়ারা করে নিব। কিন্তু লালু কবিরাজ লোক ভালো না, যেহেতু ওই ছায়ামূর্তিটি তোকে বলেছে, সুতরাং খবরদার লালু কবিরাজকে এই বিষয়ে কিছুই বলার দরকার নাই। আর যদিও তোকে বলেছিল কাউকে বলবি না, এই কারণে আমি তোর সাথে যাব না, একটু দূরে দাঁড়িয়ে থাকবো, এতে করে তোর জন্য ভালো হবে। আর তুই একা গিয়েও তো ভয়ও পেতে পারিস, এই জন্য আমি দূরে দাঁড়িয়ে তোর সাহস সঞ্চয় করার জন্য ভূমিকা রাখবো। আর এটা যে কোন একটা ফাঁদ হবে না এটাও তো নিশ্চিত বলা যায় না, যদি বিপদে পড়িস তখন তো তোকে উদ্ধারও করতে হবে। মূলত জহির মিয়ার মনের মধ্যে কিছুটা কাঁচা টাকার লোভ কাজ করলেও তার বন্ধু মহিরুদ্দিন যেন বিপদে না পড়েন এই বিষয়টি তার মূল লক্ষ্য ছিল। যাই হোক, মহিরুদ্দিন তার কথা শুনে রাজি হয়ে যান। আর রাত হওয়ার সাথে সাথে জহির দাদু মানে জহির মিয়া আর মহিউদ্দিন সেই বেতের আড়ার কাছে চলে যান। এরপর জহির মিয়া মূল স্থান থেকে একটু দূরে গাছের আড়ালে লুকিয়ে পড়েন আর এই মহিরুদ্দিনকে বলেন, তুই বেতের আড়ার কাছে চলে যা, গিয়ে দেখ যদি কোনো টাকা পয়সা পাস তাহলে আমাকে ডাক দিবি, দুজনে মিলে সেই টাকা নিয়ে আসবো। জহির মিয়ার কথা মতো মহিরুদ্দিন সেই স্থানে চলে যান আর জহির মিয়া গাছের আড়ালে লুকিয়ে থাকেন। এরপর যখন কিছু সময় পার হয়ে যায় কিন্তু মহিরুদ্দিনের কোনো সারা শব্দ পাওয়া যায় না, তখন জহির মিয়া চিন্তা করে, কি ব্যাপার, তো বিপদে পড়লো না তো? জহির মিয়া একটু একটু করে এগিয়ে গিয়ে দেখেন মহিরুদ্দিন উপর হয়ে কিছু একটা ধরে আছে, মানে নামাজের রুকুর হালতে আমরা যেভাবে থাকি ঠিক অমনটা। এরপর জহির মিয়া মহিরুদ্দিনের কাছে গিয়ে দেখেন মহিরুদ্দিনের সামনে বড় বড় 3টি হাড়িতে রূপোর টাকা রাখা আছে, যেগুলো চাঁদের আলোতে চকচক চকচক করছে। আর মহিরুদ্দিন একটি হাড়িকে উপর হয়ে ধরে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, একদম পুতুলের মতো বা মূর্তির মতো। তারপর জহির মিয়া মহিরুদ্দিনকে ধরে নাড়া দিতে থাকে আর ডাকতে থাকে, কিন্তু মহিরুদ্দিন কোনো একদিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে আছে। মহিরুদ্দিন কোন দিকে তাকিয়ে আছে? জহির মিয়া যখন সেই দিকে তাকান তখন তিনি চমকে ওঠেন। তিনি দেখেন বিশাল বড় প্রায় গরুর সমান একটা কুকুর দাঁড়িয়ে আছে। সেই কুকুরের চোখ দুটো যেন জ্বলছে, লাল অগ্নি শিখার মতো জ্বলে আছে আর রেগে যেন গড়গড় আওয়াজ করছে। আর সাথে সাথে এই টাকার পাতিলগুলো মাটির নিচে তলিয়ে যায়, যেন এখানে কিছুই ছিল না। এসব দেখে জহির মিয়ার নিজেকে সামনে রাখতে পারেনি, তিনি চিৎকার করতে করতে মহিরুদ্দিনকে ওখানে রেখেই গ্রামের দিকে ছুটে চলে গেলেন। গ্রামের কিছু লোককে সাথে করে নিয়ে আবার সেই বেতের আড়ার মধ্যে চলে আসেন। সেখানে এসে গ্রামবাসীরা দেখেন মহিরুদ্দিন সেই বেতের আড়ার মধ্যে কোনো কিছু উপর হয়ে ধরার মতো করে ঝুঁকে আছে। যেটা সে ধরেছিল সেটা তো মাটির নিচে চলে গেছে, কিন্তু সে আর ওইখান থেকে উঠতে পারেনি। গ্রামবাসীরা ওই অবস্থায় মহিরুদ্দিনকে উদ্ধার করে নিয়ে আসেন। অনেক চেষ্টা করেও মহিরুদ্দিনকে সোজা করা যায়নি। মহিরুদ্দিনকে দেখে মনে হচ্ছিল কোন এক কাঠের পুতুল ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। এরপর গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। তিনি এসে মহিরুদ্দিনের শরীরে পানি পোড়া ছিটিয়ে দিতেই মহিরুদ্দিন অজ্ঞান হয়ে যান। 3 দিন পর মহিরুদ্দিনের জ্ঞান ফেরত আসে, কিন্তু তিনি আর কাউকে চিনতে পারছিলেন না। যদিও সোজা হয়ে দাঁড়াতে পেরেছিলেন কিন্তু কাউকে চিনতে পারছিলেন না উনি কোনোভাবেই। অস্বাভাবিক ধরনের আচরণ শুরু করে দেন, সামনে যাকেই পায় তাকেই মহিরুদ্দিন কামড় বসিয়ে দেয়। গ্রামের ইমাম অনেক ঝাড়ফুঁক করেন কিন্তু কোনো কাজ হয় না। তারপর সেই লালু কবিরাজকে খবর দেওয়া হয়। তিনি এসে জহির মিয়ার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে নেন। সবকিছু শোনার পর কবিরাজ পরের দিন আসবে বলে চলে যান। পরের দিন কবিরাজ বলেন যে সেই বেতের আড়ার মধ্যে এক শক্তিশালী জিন অনেক দিন থেকেই বসবাস করে আসছিল। সেই জিন বেতের আড়ার আশেপাশে মানুষের উপস্থিতি একদম পছন্দ করত না, তাই সে মানুষকে ভয় দেখাতো যাতে মানুষ সেখানে যাতায়াত না করে। কিন্তু মহিরুদ্দিন অনেক রাত পর্যন্ত সেই পথ দিয়ে চলাচল করত, যাতায়াত করত। আর এই কারণে সে জিনটি মহিরুদ্দিনকে লোভ দেখিয়ে মেরে ফেলতে চেয়েছিল।
কিন্তু সেই দিন জহির মিয়াকে সাথে করে নিয়ে যাওয়ার কারণে জিনটি বিফল হয়, আর এই জিন মহিউদ্দিনকে মেরে না ফেলা পর্যন্ত তাকে ছাড়বে না। এরপর কবিরাজের কাছে যখন এর থেকে বাঁচার উপায় জানতে চাওয়া হয়, তখন কবিরাজ জহির মিয়াকে কিছু বিষয় বলে দেন, এবং সেটা হলো একটি সাদা রঙের পাঠা এক দামে কিনে আনতে হবে, আর এলাকার ভিখারিদেরকে দাওয়াত করে আনতে হবে। ভিখারিরা এসে নিজেরাই সেই পাঠা জবাই করবে, রান্না করে খাওয়া দাওয়া করবে। গ্রামের কোনো লোক বা গ্রামের কোনো পশু পাখিও এটা খেতে পারবে না, এমনকি ওই বাড়ির লোকজনও খেতে পারবে না। এই মাংস একমাত্র ভিখারিরাই খেতে পারবে। যদি কোনো মাংস বেঁচে যায়, সেগুলি সেই ভিখারিরাই নিয়ে যাবে। শুধু এই যে পাঠার চামড়াটা, এই চামড়াটা বাড়ির লোককে দিয়ে যাবে, আর এই লালু কবিরাজ নাকি সেই চামড়া দিয়ে তদবির করবে, আর এই তদবিরের ফলেই মহিরুদ্দিন সুস্থ হবে। পরের দিন রাত্রে লালু কবিরাজ তদবির করার জন্য আসেন। লালু কবিরাজের কথা মতো এই গ্রামের অনেক পুরুষ মহিলা তারা দেখতে এসেছিলেন যে লালু কবিরাজ কি করে, আর লালু কবিরাজ যেই বিষয়টা বলেছিলেন সেই অনুযায়ী কিন্তু এই সাদা রঙের পাঠা জবাই করে ফকিরদেরকে খাওয়ানো হয়। ঠিক যেভাবে যেভাবে বলেছেন ওইভাবেই তারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। অনেক লোক আসছেন দেখতে যে লালু কবিরাজ কি করে। লালু কবিরাজ এসেই বলে দেন, কোন দুর্বল চিত্তের মানুষ এখানে থাকতে পারবে না, বিশেষ করে মহিলা এবং বাচ্চারা, হঠাৎ করে তারা ভয় পেতে পারেন। আর পুরুষদেরকেও বলে দেন, যদি কারো হার্টে সমস্যা থাকে এখান থেকে বিদায় হও। তো অনেকেই ভয় পেয়ে ওখান থেকে দ্রুত চলে যান। আর লালু কবিরাজ এটাও বলে দেন, যদি কারো ক্ষতি হয় এর দায়ভার কিন্তু লালু কবিরাজের না। এই কথার সাথে শোনার সাথে সাথে অনেক পুরুষরাও ভয়ে দৌড়ঝাঁপ করে তারা তাদের বাড়িতে চলে যায়। মাত্র 4-5 জন ওই বাড়ির উঠোনে ছিল, এর মধ্যে একজন ছিল জহির দাদু, মানে জহির মিয়া। তো জহির মিয়া বলেন যে এই কবিরাজ এসে ছুরি দিয়ে 3টি বৃত্ত আঁকে। বৃত্তগুলোর মধ্যে একটিতে এই মহিরুদ্দিনকে শুয়ে রাখা হয়, একটিতে সেখানে উপস্থিত থাকা 4-5 জনকে থাকতে বলা হয়, আর একটিতে লালু কবিরাজ তার আসন নিয়ে বসে পড়ে। এরপর লালু কবিরাজ তার নিয়ম মতো রিচুয়াল করতে থাকে। এক সময় সেই জিনকে হাজির করে ফেলে। এরপর শুরু হয় লালু কবিরাজ আর ওই জিনের মধ্যে তুমুল ঝগড়া। এই জহির দাদু বলেন, লালু কবিরাজ এবং জিনের মধ্যে ঝগড়া হচ্ছিল, এতে করে এই মহিরুদ্দিনের বিষয়টা বারবার উপেক্ষিত ছিল। মানে এখানে মনে হচ্ছে যে স্বার্থটা লালু কবিরাজেরই বেশি, কিন্তু তারা আসলে কিভাবে ঝগড়া করছে, কোন বিষয় নিয়ে ঝগড়া করছে, এইগুলো মাথায় ওইভাবে কাজ করছিল না ওই যে 4-5 জন যারা ছিল। কারণ সেখানে বারবার মনে হচ্ছিল যে লালু কবিরাজ তার নিজের পক্ষে কিছু কথা বলছে, কথা বলা তো উচিত ছিল মহিরুদ্দিনের পক্ষে, কিন্তু না, এমনটা হচ্ছিল না। এক সময় লালু কবিরাজ দোয়া পড়তে পড়তে তার হাতের ছুরি দিয়ে মাটিতে আঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মনে হলো জিন যেন দুর্বল হয়ে পড়েছে। আর ঠিক ওই সময় লালু কবিরাজ সেই পাঠার চামড়াটি নিয়ে এক হাত দিয়ে পাঠার লেজ ধরে, আর এক হাত দিয়ে পাঠার কান দুটি ধরে ফেলে। এরপরে কোনো এক মন্ত্র বলে পাঠার চামড়া ছেড়ে দিতেই এই চামড়াটা একদম দাঁড়িয়ে যায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে দেখে মনে হচ্ছিল পাঠাটা যেন, এই পাঠা জীবিত হয়ে গেছে। একটা সদ্য পাঠা দাঁড়িয়ে আছে, হাড় নাই, মাংস নাই, মাথা নাই। এরপর লালু কবিরাজ আবার কোনো এক মন্ত্র বলে পাঠার চামড়ার পেছন দিকে একটি আঘাত করে, আর ঠিক তখনই পাঠাটি জীবিত অবস্থায় যেভাবে শব্দ করত, যেভাবে ডাকতো, ওরকম শব্দ করতে করতে খুব দ্রুততার সাথে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তাকে আর দেখা গেল না। তখন লালু কবিরাজ আফসোস করে বলে উঠলো, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল, হাই হাই, হইলটা কি? তখন জহির মিয়া বলে, কি শেষটা হলো কি? আপনার কথার আগামাথা তো কিছুই বুঝলাম না, এতক্ষণ কি কথা বললেন? মহিরুদ্দিনের তদবির কি ঠিকঠাক মতো করতে পারেন নাই? তখন লালু কবিরাজ এই জহির দাদুকে ধমক দিয়ে বলে, নয় মিয়া, তুমি বুঝবা কি? তুমি তদবিরে কিছু বোঝো? বেশি বোঝার চেষ্টা করবা না, তদবির ঠিকভাবেই হয়েছে, মহিরুদ্দিন আগামীকালের মধ্যে সুস্থ হয়ে উঠবে। কিন্তু জহির মিয়া লক্ষ্য করলেন এই লালু কবিরাজের মুখে হতাশার ছাপ। এই হতাশার জায়গা থেকেই তাকে বকাঝকা শুরু করলো। তো জহির মিয়া আর কবিরাজকে কিছু বললেন না, যেহেতু লালু কবিরাজ রেগে আছেন, হতাশ হয়ে আছেন।
কিন্তু তার তো খুশি হওয়ার কথা ছিল। মহিরুদ্দিন যদি সুস্থই হয়ে যাবে, তো তার মধ্যে হতাশা কাজ করছে কেন? পরের দিন কবিরাজের কথা মতো মহিরুদ্দিন সত্যি একেবারে সুস্থ হয়ে উঠলেন। তিনি একবারে পুরোপুরি ঠিক হয়ে গেলেন। তিনি সুস্থ হওয়ার পর আবার উনি এই চাষবাসের কাজে নিযুক্ত হয়ে পড়েন। মহিরুদ্দিনের সুস্থ হবার প্রায় 3 মাস পর লালু কবিরাজ মহিরুদ্দিনকে ডেকে পাঠায়। আর মহিরুদ্দিনও লালু কবিরাজের ডাক শুনে তার কাছে চলে যায়। মহিরুদ্দিন যখন লালু কবিরাজের বাড়িতে যায়, তাকে দেখে লালু কবিরাজ মুচকি হেসে বলেন, তোর জন্য একটা কাজ আছে রে মহির, সেটি কিন্তু করে দিতে হবে। মহিরুদ্দিন বলে, কি কাজ? আগে বলো। লালু কবিরাজ বলে, গতকাল একজন কুমারী মেয়ে আত্মহত্যা করেছে, তার কবর থেকে মাথা কেটে এনে আমাকে দিবি। তখন মহিরুদ্দিন বলে, আমি তো এর আগে 2টি মাথা কেটে এনে তোমাকে দিয়েছি, এই কাজ আমি আর করব না। আমি আল্লাহর কাছে তওবা করছি, আমি জীবনেও এই ধরনের কাজে আর লিপ্ত হব না, আল্লাহ আমাকে মাফ করুক। তখন লালু কবিরাজ বলে, তোর তওবা স্থগিত রাখ, আমার সাধনা শেষ করতে 3টি মাথার প্রয়োজন হবে। এর মধ্যে তুই তো 2টি মাথায় আমাকে এনে দিয়েছিস, আর একটা মাথা লাগবে। এই মাথাটা পাওয়ার পর তুই তোর তওবা পূরণ করিস, কিন্তু আমাকে আর একটা মাথা তোকে এনে দিতেই হবে। আর এই মাথা যদি আমি পাই, তাহলে আমি রুহানি শক্তির চরম সীমানায় পৌঁছে যাব। তাই শেষবারের মতো আমাকে এই মাথাটা কেটে এনে দেই। কিন্তু মহিরুদ্দিন বলে, আমি আল্লাহর কাছে তওবা করেছি, সমস্ত পৃথিবী যদি এক পাশে থাকে আর আমি যদি আর এক পাশে থাকি, তারপরও আমি এই কাজ কখনোই করব না। আমার জানও যদি চলে যায়, তাও করব না। লালু কবিরাজের অনেক অনুরোধের সত্ত্বেও লালু কবিরাজের কথায় মহিরুদ্দিন রাজি হয় না। মহিরুদ্দিন বলে, কোনোভাবেই সম্ভব না। লালু কবিরাজ বলেন, তুই যদি আমার কাজ না করিস, তাহলে কিন্তু তোর ভালো হবে না রে, তুই অনেক বড় বিপদে পড়বি, আমাকে তো তুই চিনিস। মহিরুদ্দিন বলে, কি বিপদ হবে রে? বড় জোর মারাই যাব, জাহান্নাম কিনতে পারবো না। যথেষ্ট কাজ করছি, তোকেও বলি ভালো হয়ে যা, এসব ছাড়। যাই হোক, এই ধরনের কথাবার্তার একটা পর্যায়ে মহিরুদ্দিন রাগ করে ওখান থেকে চলে আসে, মানে সে তার বাড়িতে চলে আসে। বাড়ি আসার কয়েকদিন পরে এক রাত্রে মহিরুদ্দিন এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন এক মহিলা তার কাছে আসে। মহিলাটির মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তার পরনে ছিল একটি কালো শাড়ি, আর হাতে ছিল একটি প্লেট। এই প্লেটের মধ্যে ছিল 3টি মিষ্টি। তো সেই মহিলাটি মহিরুদ্দিনকে সেই মিষ্টিগুলো খেতে বলে। স্বপ্নের মধ্যে তিনি প্রথমে বলছে যে না, খাবো না খাবো না, কিন্তু পরে 3টি মিষ্টি মহিরুদ্দিন খেয়ে ফেলে। সকালবেলা ঘুম থেকে উঠে তিনি একটা জিনিস খেয়াল করেন, যে স্বপ্নে খাওয়া সেই মিষ্টির স্বাদ এখনো তার মুখে লেগে আছে। তিনি কিছুটা অবাক হন। এরপর আর বেশি চিন্তা ভাবনা না করে তিনি কাজে বেরিয়ে পড়েন। সেই দিন বিকাল থেকে তার পেট ব্যথা শুরু হয়ে যায়, আর সেই পেট ব্যথা বাড়তে বাড়তে এতটা বেড়ে যায় যে তিনি সোজা হয়ে পর্যন্ত হাঁটতে পারতেন না। নাওয়া খাওয়া সব ছেড়ে দেন। কয়েকদিনের মধ্যে তার মৃত প্রায় অবস্থা হয়ে যায়, মানে মুমূর্ষু অবস্থা। তিনি সবসময় শুধু চিৎকার করতেন ব্যথার কারণে। তিনি একেবারে শুকিয়ে কাঠ হয়ে যান। তাকে অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। মহিরুদ্দিনের এমন করুণ অবস্থার কথা শুনে জহির মিয়া তার সাথে দেখা করতে আসেন। এই যে জহির দাদু, যিনি ঘটনা বর্ণনা করেছিলেন আর কি, তো এই জহির দাদু মহিরুদ্দিনকে দেখে চমকে যান। কারণ মহিরুদ্দিন ছিল একজন সুঠামদেহী লোক, আর তাকে বিছানায় দেখে মনে হচ্ছে একদম বিছানার সাথে মিশে গেছেন। জহির মিয়া মহিরুদ্দিনকে জিজ্ঞেস করেন তার কি হয়েছে। মহিরুদ্দিন ধীরে ধীরে এই বিষয়গুলো বললেন, যে তিনি স্বপ্নে কি দেখেছেন, তারপর থেকেই সমস্যা। আর মহিরুদ্দিন হাতের ইশারায় জহির মিয়াকে তার মুখের কাছে কান নিয়ে যেতে বলে, আর আস্তে আস্তে মৃদু সুরে এই কথাগুলো বলেছিলেন। কথার এক পর্যায়ে মহিরুদ্দিন জহির মিয়াকে বলে, ভাই তুই আর একটা উপকার কর আমার। এই জহির দাদু বলে, কি উপকার করব? বলে, তুই একটা দড়ি এনে আমার ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে রেডি করে দে, অথবা আমাকে বিষ এনে দে, আমি মরে যেতে চাই, আমি চিরনিদ্রায় শুতে চাই, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এই কথা শোনার পর এই জহির দাদু মহিরুদ্দিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর এই যে জহির দাদু
তিনি প্রতিজ্ঞা করেন যে কোনোভাবেই হোক না কেন আল্লাহ যদি তার হায়াতে রাখে মহিউদ্দিনকে তিনি সুস্থ করার জন্য সর্বান্তকরণের চেষ্টা করবেন, কোনোভাবে পিছপা হবেন না। তো তিনি প্রথমে লালু কবিরাজের কাছে যান, আর লালু কবিরাজকে মহিউদ্দিনের করুণ অবস্থার কথা বলেন আর তার চিকিৎসা করার কথা বলেন। এর উত্তরে লালু কবিরাজ এই জহির দাদুকে বলেন মহিউদ্দিন আর কোনোদিনও সুস্থ হতে পারবে না, তিনি আর কয়েকদিনের মেহমান মাত্র এই পৃথিবীর, সে যা খেতে চাই খাইয়ে দাও, ফালতু তাকে ডাক্তার কবিরের কাছে গিয়ে কোনো লাভ নাই, মারা যাবে সে। এই কথা শুনে জহির মিয়া হতাশ হয়ে ফেরত আসেন, তার মনে কিছুটা সন্দেহ হয়। এরপর জহির দাদু হাল না ছেড়ে আবার অন্য কবিরাজের খোঁজ করতে থাকেন, তার কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ কিভাবে এই মহিউদ্দিন ভালো হবে এই চিন্তা করতে থাকেন। আরেকজন ভালো কবিরাজের সন্ধানও পেয়ে যান, কিন্তু এই কবিরাজের বাড়ি ছিল ওনাদের গ্রাম থেকে বেশ দূরে ঢলদিঘি নামক একটা স্থানে। জহির দাদু ঘটনা বর্ণনা করার সময় এই কবিরাজের নামটা ঠিকভাবে মনে করতে পারেননি, এই জন্য পারভেজ মন্ডল ভাই সেই কবিরাজের নামটা আমাদেরকে বলতে পারেননি। তো যাই হোক, এই যে জহির দাদু, মহিউদ্দিন এবং এই মহিউদ্দিনের ছেলেকে নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে তারা রওনা হন। কবিরাজের বাড়িতে পৌঁছে দেখেন সেখানে প্রায় 100 থেকে 120 জন লোকের মতো লাইন ধরে তারা দাঁড়িয়ে আছে। তো তাদের নিজেদের সমস্যা নিয়ে তারা এসেছে। এদিকে জহির দাদু দেখছেন যে এই মহিউদ্দিনের অবস্থা তো খুবই খারাপ, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নাই। তখন লাইনে থাকা সকল ব্যক্তিগণের উদ্দেশ্যে হাত জোর করে মহিউদ্দিনের করুণ অবস্থার কথা বলেন আর তাদেরকে আগে কবিরাজের সাথে দেখা করার জন্য অনুরোধ করেন, তারা তাদের সিরিয়াল ব্রেক করে যেন যাওয়ার অনুমতি দেয়। তখন লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন মহিউদ্দিনের করুণ অবস্থা দেখে আর বাধা দেয় না, সকলে অনুমতি দেয়। তখন এই জহির দাদু মহিউদ্দিনকে সাথে নিয়ে মহিউদ্দিনকে কোলে করে নিতে হয়েছিল। জহির দাদু ধরেছে, মহিউদ্দিনের ছেলে ধরেছে। তখন কবিরাজের কক্ষে প্রবেশ করেন। সেখানে প্রবেশ করার সাথে সাথে কবিরাজ তাদের 3 জনকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের সামনে একটি জল ভর্তি কাঁসার থালা রাখা আছে, দেখো তো সেখানে কি দেখা যায়, আমাকে বলো তো। তখন জহির মিয়া বলে ওঠেন, সেখানে একটি কালো সূচ দেখা যায়। জহির মিয়ার কথা শুনে কবিরাজ মহিউদ্দিনের ব্যাপারে আর কিছু জিজ্ঞেস না করেই জহির মিয়ার হাতে 3টি গাছের শিকড় দেন আর বলেন, তোমরা বাড়িতে গিয়ে গাছের শিকড় 3টি পানির সাথে বা পানের সাথে যেভাবে সুবিধা হয়, যদি পানির সাথে খাওয়াতে পারো ভালো, আর যদি মনে হয় না পানির সাথে গিলে খেতে অসুবিধা, তাহলে পানের সাথে চিবিয়ে এই রোগীকে খাইয়ে দাও। আর এটি খাওয়ানোর পরে তার পেটের ব্যথা আরো 3 গুণ বেড়ে যাবে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই, কোনো চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ সেই পেটের ব্যথা কমে যাবে, কিন্তু রোগীর বমি হবে। আর ওই বমির সাথে যদি অস্বাভাবিক কোনো কিছু তার পেটের থেকে বের হয়ে আসে, সেটা তোমরা চিহ্নিত করে কালকে আবার আমার কাছে আসবে এই রোগীকে নিয়ে। এই বলে কবিরাজ তাদের 3 জনকে বিদায় করে দেন। তারা বাড়িতে ফেরত এসে কবিরাজের কথা মতো মহিউদ্দিনকে গাছের শিকড় 3টি খাইয়ে দেন। আর সাথে সাথে তার পেটের ব্যথা প্রচন্ড বেড়ে যায়, ব্যথার কারণে তিনি চিৎকার করতে থাকেন, ছটফট করতে থাকেন। এভাবে 30 মিনিট পর তার বমির ভাব আসে। তো উনি বমি করেন। বমি করার পর জহির মিয়া লক্ষ্য করেন যে মহিউদ্দিনের পেট থেকে বের হয়ে এসেছে 4 থেকে 5 ইঞ্চির মতো লম্বা একটা আধ পোড়া কাঠের একটা অংশ। তারা সেটি দেখে অনেক অবাক হন, কারণ কোনোভাবেই এত বড় একটা কাঠের টুকরো পেটের মধ্যে বা পাকস্থলীতে থাকা সম্ভব নয়, এটি খাওয়াও সম্ভব নয়, আবার গলা দিয়ে বের হয়ে আসাও সম্ভব নয়। কিন্তু নিজের চোখে যেটা দেখলেন, এটাকে ওনারা কি বলবেন? এই আধ পোড়া কাঠের টুকরোটি মহিউদ্দিনের পেট থেকে বেরোনোর পর মহিউদ্দিনের প্রচন্ড ক্ষুধা লাগে। উনি অনেক দিন পর পেট ভরে খেতে পারেন আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। মনে হচ্ছে এতদিন উনি ঘুমাতেই পারেননি। পরের দিন ভোরবেলা তারা আবার কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সেদিনও দীর্ঘ লাইন, তবে ওই দিন তো মহিউদ্দিনের অবস্থা ভালো, এই কারণে কাউকে অনুরোধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। ওনারা দীর্ঘ লাইন শেষ করেই কবিরাজের সাথে সাক্ষাৎ করেন। তখন মহিউদ্দিনের পেট থেকে বেরোনো আধ পোড়া কাঠ সম্পর্কে জহির মিয়া জানতে চান। তখন কবিরাজ বলেন, মহিউদ্দিনকে কালো জাদু করা হয়েছে, তার পেটে শ্মশানের আধ পোড়া কাঠ মিষ্টি খাওয়ানোর মাধ্যমে চালান করে দেওয়া হয়েছে, যেটা জিনের মাধ্যমে এটা করা হয়েছে। এক কবিরাজ তার অনুগত জিনকে দিয়ে এই কাজটি করেছে।
তারপর জহির মিয়া জিজ্ঞেস করে এই কাজটি কে করেছে। তখন কবিরাজ তার নাম বলতে চাননি, পরে অনেক জোরাজুরি করার পর কবিরাজ সব ঘটনা খুলে বলেন। কবিরাজ বলেন মহিরুদ্দিনের উপর কালো জাদু করেছে লালু কবিরাজ। লালু কবিরাজ হলো একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। সে বিভিন্নভাবে মহিরুদ্দিনকে কাজে লাগিয়ে ব্ল্যাক ম্যাজিক করত, সেটি মহিরুদ্দিনকে বুঝতে দিত না। আর ওই যে বেতের আড়ার যে শক্তিশালী জিনটা ছিল, এই জিনকে লালু কবিরাজ বশীভূত করে ব্ল্যাক ম্যাজিকের কাজে লাগাতে চেয়েছিল এবং এই কাজের জন্য মহিরুদ্দিনের সহযোগিতা চেয়েছিল। সে 3টি মাথা এনে দিতে পারত, তাহলে ওই জিনকে ওই লালু কবিরাজ বশীভূত করে ফেলত। কিন্তু ওই জিনটি কোনোভাবেই ওই লোভী লালু কবিরাজের কাছে বশীভূত হতে চাইছিল না, কারণ সেই জিনটি জানতো যদি লালু কবিরাজের কাছে বশীভূত সে একবার হয়ে যায়, তাহলে লালু কবিরাজ তাকে ইচ্ছা মতো ব্যবহার করবে, মানুষকে ক্ষতি করার কাজে ব্যবহার করবে। ওই জিনটি আসলে ওইভাবে ভালোও ছিল না, আবার খুব খারাপ সেটাও বলা যাবে না, কিন্তু সে পারতপক্ষে মানুষের ক্ষতি করতে চাইতো না। এমনিতে ভয় দেখাতো, যেহেতু সে ওই বেতের আড়াতে থাকতো, মানুষজনের আসা যাওয়া সে পছন্দ করতো না, এটা সত্য। কিন্তু ওই দিন মহিরুদ্দিনের বাড়িতে এসে সে উপস্থিত লোকদেরকে মিথ্যা কথা বলেছিল। মূলত ওই জিনকে বশীভূত করাটাই তার উদ্দেশ্য ছিল। কোনোভাবেই যখন কাজ হচ্ছিল না, তখন এই লালু কবিরাজ কিছু প্রতারণার আশ্রয় নেয়। মূলত সে যে রিচুয়ালটা করতে চেয়েছিল ওই পাঠার চামড়া দিয়ে, এটির মাধ্যমে ওই জিনকে বশীভূত করতেই চেয়েছিল। আর ওই জিনটি চেয়েছিল কোনোভাবেই তার কাছে বশীভূত হবে না, এই জন্যই মূলত ওই জিনটি লালু কবিরাজের কাছে যাতে মহিরুদ্দিন না যায়, এই জন্য স্বপ্নে আসতে চেয়েছিল। এবং ওই জিনের কাছে কিছু গুপ্তধন ছিল যেটি এই মহিরুদ্দিনকে দিতে চেয়েছিল। যেহেতু বলা ছিল যে কাউকে বলা যাবে না, যখন মহিরুদ্দিন জহির মিয়াকে সেখানে নিয়ে যায়, জিনটি কিছুটা ক্ষুব্ধ হয় যে ওকে বললাম কাউকে না নিয়ে আসতে, সে আবার একজন লোক নিয়ে আসছে। এই কারণে ওই জিনটি সাময়িকভাবে মহিরুদ্দিনকে শাস্তি দিয়েছিল, এটা সত্য, কিন্তু মেরে ফেলতো না। আর এই সুযোগটা নিয়েই লালু কবিরাজ সে মিথ্যা কথা বলে এই পাঠার চামড়া দিয়ে ওই জিনকে বশীভূত করতে চেয়েছিল, কিন্তু সেটা সে পারেনি। এই জন্য সে হতাশ হয়ে গিয়েছিল। তখন এই জহির দাদু বুঝতে পারেন, ও এই তাহলে ব্যাপার। এই জন্যই তো বলি লালু কবিরাজকে তখন হতাশ কেন দেখা গিয়েছিল, আর আমার উপর কেন বিনা কারণে ক্ষুব্ধ হয়েছিল। এখন যেহেতু বিষয়টা পরিষ্কার হয়ে যায় আর সকলেই বুঝতে পারেন ঘটনাটা কি হয়েছে, আর মহিরুদ্দিন দাদিও বলে যে আমি তো আল্লাহর কাছে তওবা করেছি, আমি আর এই কাজ করব না, এই কাজে কারো সহযোগিতা করব না। আমি যদি মরেও যেতাম তারপরও আমি এই কাজ করতাম না। মূলত এই মহিরুদ্দিন দাদু যখন রাজি হয় না লালু কবিরাজের কথায়, লালু কবিরাজ এই ধরনের একটা কাজ মহিরুদ্দিন দাদুর উপরে করেছিল। যাই হোক, লালু কবিরাজের আশা পূরণ হয় না। লালু কবিরাজ ওই গলা কাটা কণ্ঠেকে বশীভূত করতে পারে না। ওই যে কবিরাজের কাছে যায় ওনারা, কবিরাজ কিছু পানি পড়া, কিছু রিচুয়াল করতে করে দেন, ঝাড়ফুঁক করে দেন, কিছু নিয়ম মেনে চলতে বলেন। তো এভাবে আস্তে আস্তে মহিউদ্দিন দাদু পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। উনি অনেকদিন বেঁচে ছিলেন আল্লাহর রহমতে। 2016 সালে উনি স্বাভাবিকভাবে মারা যান। আর যে জহির দাদু যিনি, মানে জহির মিয়া, উনি এখনো জীবিত আছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। মানুষের লোভ কতদূর গেলে এই কাজ করাতে পারে। আসলে এক একজনের এক এক ধরনের লোভ থাকে। যারা ক্ষমতার লোভী তারা চায় যে কোনো ভাবে ক্ষমতা বাড়াতে। ক্ষমতা বিভিন্ন ধরনের হতে পারে, কারো আর্থিক ক্ষমতা, কারো রাজনৈতিক ক্ষমতা, আর কারো অদৃশ্য জগতের ক্ষমতা। যে যত বেশি ক্ষমতাশালী হবে তাকে তত বেশি মানুষও ভয় পাবে, জিনেরাও ভয় পাবে। বিশেষ করে এই আধ্যাত্মিক জগতের ক্ষমতার কথা যদি আমরা বলি, এই উদ্দেশ্য নিয়েই মূলত লালু কবিরাজ এই মহিউদ্দিন দাদুকে দিয়ে বিভিন্ন কাজ করাতো। আর উনি নিজের অজ্ঞতাবশত তাকে এই কাজে সহযোগিতা করতেন। উনি নিজেও চিন্তা করছেন আমি হয়তো একসময় বড় কবিরাজ হবো, মানুষের উপকার করব, কিন্তু আসলে তাকে দিয়ে যে আরেকজন বড় হচ্ছে এটা উনি বুঝতে পারেননি। আর এই মহিউদ্দিন দাদু উনি তওবা করেছিলেন, বিপদে পড়ার পরেও এবং বিপদ হবে জেনেও উনি এই লালু কবিরাজের কথায় রাজি হননি।
আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুক। মহিউদ্দিন দাদুর জন্য দোয়া করি আমরা, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসাবে কবুল করে নিন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের আসলেই ভালো লেগেছে। এখন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ৮০ নং এপিসোডের দ্বিতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, লোভ মানুষের কি পরিণতি ডেকে আনতে পারে তা কিন্তু ইতোপূর্বে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা পেয়েছি। আসলে লোভ এমন একটা জিনিস যেটা সংবরণ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে লোভ সংবরণ করা আসলে খুব কঠিন। ছোট ছোট লোভ সংবরণ করা এটা মোটামুটি কঠিন, কিন্তু বড় ধরনের লোভ, যেই লোভ মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, এমন ধরনের লোভ আসলে সংবরণ করা এতটাই কঠিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিজ রহমত দিয়ে কোনো মানুষকে হেফাজত না করেন তাহলে এই ধরনের লোভ থেকে বেঁচে থাকা অসম্ভব বলতে হবে। শয়তান এমন ভাবে মানুষকে ধোঁকা দেয়। এই লোভের পরিণতি কি হয় তা কিন্তু আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পেরেছি। আমার এই যে চ্যানেল, এই চ্যানেলে অনেক ঘটনা কিন্তু আমরা আপলোড করেছি এই রিলেটেড। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম আশিক আহমেদ। ওনার বাড়ি রাজবাড়ী জেলায়, আমার যে জেলা। বর্তমানে উনি সৌদি আরবে রয়েছেন। দীর্ঘ সময় নিয়ে উনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন, কারণ যারা প্রবাস জীবনে রয়েছেন তারা জানেন যে সারাদিন হাড় ভাঙা খাটুনি করার পর কতটুকু সময় পাওয়া যায় বিশ্রামের জন্য। আর বিশ্রামের ওই সময়টুকুতে কোন একটা ঘটনা লিখে পাঠানো কতটা যে কঠিন তা ওইখানে যারা আছেন তারা বুঝতে পারবেন। কারণ বিশ্রামের ওই সময়ে নিজের আত্মীয় স্বজন পরিবারের সাথে কথা বলা এটাও যেমন জরুরি, আবার সেখান থেকে একটু সময় বের করে ঘটনা লেখা এটা কিন্তু বড় একটা ত্যাগের ব্যাপার আমি বলবো। আপনারা এই ধরনের ঘটনা পাঠাচ্ছেন, বিশেষ করে ভয়ের ঘটনা, এত কষ্ট করে সময় বের করে, আমাদের আফনান দ্য হোল ওয়ার্ল্ড পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। তো চলুন ঘটনা শুরু করি। ঘটনাটি ঘটে 2003 সালের দিকে। এই আশিক আহমেদ ভাইয়ের যে গ্রাম, সেই গ্রামের এক গ্রাম সম্পর্কে দাদার সাথে, তবে সেই দাদার নাম ছিল তোফাজ্জল মন্ডল, সবাই তাকে তোফা বলে ডাকতো। তিনি ছিলেন একজন ঘোড়ার গাড়ির ড্রাইভার। হয়তো ঘোড়ার গাড়িতে করে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় আনা নেওয়া করতেন। ঘটনাটা সূত্রপাত হয়েছিল একটা ফ্যামিলির সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে। ওই ফ্যামিলির বাড়ি ছিল নদীর ওপার বেদকা নামক একটা জায়গায়। যে ফ্যামিলিতে ঘটনাটি ঘটেছিল তার নাম ছিল, মানে ওই পরিবারের কর্তার নাম ছিল আইনাল ব্যাপারী। তিনি মাছ বিক্রি করতেন, সবাই তাকে আইনাল মাঝি বলেই বেশি চিনতেন। ঘটনাটি ঘটে বর্ষাকালে। বর্ষাকালে তো বৃষ্টিপাত শুরু হওয়ার কোনো টাইম টেবিল থাকে না। টিপ টিপ করে বৃষ্টি নামা শুরু হলে হঠাৎ করে আইনাল মাঝির স্ত্রীর মনে পড়ে যায় উনি তো মাঠে একটা ছাগল বেঁধে আসছেন। একথা মনে পড়তেই তিনি তার ওয়াইফ হাজবেন্ডকে, মানে এই আইনাল মাঝিকে বলেন যে তাড়াতাড়ি যাও, মাঠ থেকে ছাগলটা নিয়ে আসো। এখন আইনাল মাঝি বলছেন যে তুমি যাও, আমি তো জাল ছিঁড়ে গেছে, জালটা মেরামত করছি। আর ওই জায়গাটা তো বেশি দূরেও ছিল না, তো ওনার স্ত্রী আর কথা না বাড়িয়ে দৌড়ে চলে যান ছাগল আনতে। আচমকা ভয়ঙ্কর শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের অল্প সময় পরে যখন আইনাল মাঝি দেখতে পান যে তার স্ত্রী ছাগল নিয়ে আসছে না, তখন উনি চিন্তায় পড়ে যান। উনি বৃষ্টির মধ্যেই এগিয়ে গিয়ে দেখেন তার স্ত্রী আর ওই ছাগলটা মরে পড়ে আছে। মূলত বজ্রপাতের কারণেই তাদের মৃত্যু হয়েছিল। পরিবারে নেমে আসে শোকের ছায়া। এদিকে বজ্রপাতে মরে যাওয়ার কারণে আইনাল মাঝির স্ত্রীর লাশ নিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়। কারণ আইনাল মাঝি চিন্তা করেন যে এই বজ্রপাতে নিহত যে লোকগুলো, এদের লাশের একটা দাম রয়েছে বলে উনি শুনেছেন, যার কারণে কবরস্থানে লাশ দাফন করলে লাশ চুরি হয়ে যেতে পারে, এবং বিভিন্ন গ্রামে চুরি হয়েছেও। এই চিন্তা করে উনি সিদ্ধান্ত নেন ওনার স্ত্রীর লাশ উনি ওনার বাড়ির আঙিনাতে, মানে বাড়ির
একদম পাশেই ওনার যে জায়গা রয়েছে সেখানে দাফন করবেন, যাতে করে লাশটি পাহারা দেয়া যায়। কবরস্থানে লাশ দাফন করলে তো চুরি হয়ে যাবে, এটা উনি 100% নিশ্চিত ছিলেন। লাশ স্বাভাবিকভাবে দাফন হয়ে যায়। দাফন হয়ে যাওয়ার পর গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি এসে আইনাল মাঝির সাথে দেখা করেন এবং বলেন যে, আইনাল, তোমার স্ত্রীর লাশটা আমরা নিতে চাই, এর বিনিময়ে আমরা তোমাকে বেশ অনেক টাকাই দিব। এই কথা শুনে আইনাল মাঝি তো রেগে যান এবং তাকে গালিগালাজ করতে থাকেন। কত টাকা দিবেন, টাকার ফিগার কত, এই বিষয়ে না, মানে উনি কিন্তু শোনেন নাই, মানে এটা নিয়ে আলোচনা করার আগেই গালিগালাজ শুরু করতে থাকেন। এই বেটা যা, আমি এই কাজ করব না, এগুলো বলে লোকটাকে তাড়িয়ে দেন। লোকটা কিন্তু প্রভাবশালী ছিল, তারপরও উনি রেগে যান না, উনি খুব হাসি মুখে বাড়ি থেকে বের হয়ে যান। তো ওই লোকটি কিছু দূর যাওয়ার পর আবার ফেরত আসেন। তখন আইনাল মাঝি বলে, কি তুমি আবার আসছো, বললাম না লাশ বিক্রি করবো না? তখন ওই লোকটি বলে, আইনাল, চিৎকার করো না, মরা লাশের বিনিময়ে তোমার স্ত্রী তো মারা গেছে, তো মরা মানুষের লাশ দিয়ে করবে নাকি? এর বিনিময়ে যদি 5 লাখ টাকা পাও, তুমি কি বড়লোক হয়ে যাবে না? তোমার কি আর মাছ ধরতে হবে? ধানি জমির মালিক হবা, গোয়াল ভরা গরুর মালিক হবা, আর তোমার লাশটা কি আমরা এরকম মাইকিং করে নেব নাকি? রাতের অন্ধকারে নিব, কাক পক্ষীও জানবে না। তুমি যেভাবে চিৎকার চেঁচামেচি করতেছো তাতে লোকজন জেনে যাবে। এখন দেখো চিন্তা করে কি করবা। তুমি যদি রাজি নাও হও তাতেও কোনো প্রবলেম নাই, তুমি কয়দিন পাহারা দিবা? এই চক্রটা অনেক শক্তিশালী, অনেক ধুরন্ধর। তোমার স্ত্রীর কবরের ভিতর থেকে লাশ চুরি করে নিয়ে যাবে, তুমি বুঝতেই পারবা না। এখন দেখো কি করবা, সিদ্ধান্ত তোমার, আমি গেলাম। আইনাল মাঝি এই কথা শুনে চিন্তায় পড়ে যান। প্রথমত 5 লাখ টাকার কথা শুনে উনি লোভে পড়ে যান। দ্বিতীয়ত চিন্তা করেন যে লাশ যদি বিক্রি নাও করি, কয়দিন পাহারা দিব, এটা তো ঠিক লাশটা চুরি করে নিয়ে চলে যাবে। এদিকে লাশও রক্ষা করতে পারবো না, টাকার এই যে পাওয়ার যে সুযোগটা, এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। চিন্তা ভাবনা করে আইনাল মাঝি ওই প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা করেন এবং বলেন যে আমি রাজি। তখন ওই প্রভাবশালী ব্যক্তি বলেন, আগামীকাল রাতে লোক আসবে, তোমাকে ক্যাশ টাকা বুঝিয়ে দিয়ে তারপর তারা লাশ নেবে। এমন না যে লাশ নিয়ে চলে যাবে, তোমাকে টাকার জন্য ঘোরাবে, তা না। সুতরাং নিশ্চিন্তে থাকো। যেদিন লাশ কবর দেওয়া হয় তার পরের দিন গভীর রাত 1টা-1:30টার দিকে লোকজন চলে আসে। 3-4 জন লোক আসে। আসার পর যথারীতি কবর খোঁড়ে লাশ বের করে, লাশ বুঝে নেয়ার পর ক্যাশ 5 লক্ষ টাকা আইনাল মাঝিকে তারা বুঝিয়ে দেয়। 2003 সালের দিকে 5 লক্ষ টাকা মানে কত টাকা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই সময় 5 লক্ষ টাকা কিন্তু অনেক কিছু হতো। আজ থেকে প্রায় 20 বছর আগে উনি 5 লাখ টাকা পেয়ে তো খুবই খুশি। আর তারা এমন ভাবে কবরটা আবার ঠিকঠাক করে দেয়, বুঝারই উপায় নাই এই কবরটা খোঁড়া হয়েছে। আর এই লাশটি নেয়ার জন্য ওই লোকগুলো আগে থেকেই সবকিছু রেডি করে রাখে। একটা নৌকা রেডি করে রাখে, যে নৌকায় কিছুটা পথ লাশটাকে নিয়ে যেতে হবে। এরপরে আর একটা গাড়ি রেডি, ওইটা ছিল ঘোড়ার গাড়ি। মূলত এই ঘোড়ার গাড়িটা ছিল এই তোফা দাদার গাড়ি। তো নৌকা থেকে যখন লাশটি নামিয়ে আনা হয়, কি মনে করে এই তোফা দাদা বেশ ভয় পেয়েছেন, কেন জানি ভয় পেয়েছেন। তখন তোফা দাদা বলে, ওরে বাপরে, লাশ নিয়ে আমি রাজবাড়ি যেতে পারবো না। তখন উপস্থিত যে লোকজন বলে, মিয়া, রাজবাড়ি যেতে পারবা না এই লাশ নিয়ে? তা রাজি হয়েছিলা কেন? তুমি জানতা না যে লাশ নিয়ে যেতে হবে? এখন এসব বুজরুকি করলে হবে? তোমাকে যেতেই হবে। তুমি কি মিয়া একা নিয়ে যাবা নাকি? আমার লোক আছে, এই লোক তো তোমার সাথে থাকবে, ভয় কিসের? পথে যদি কেউ কিছু বলে যে কিসের লাশ, বলবা যে এটা আত্মহত্যার লাশ, নিয়ে যাচ্ছি থানায়। তখন কি কেউ কিছু বলবে নাকি? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি যাও। ওই সময় তোফা দাদাকে নগদ 5,000 টাকা তাকে ধরিয়ে দেওয়া হয়। 1 মাসেও যার ইনকাম 5,000 টাকা না,
তাকে 5,000 টাকা দেওয়া হয়। তো উনি শেষ পর্যন্ত রাজি হন। আর ওই অবস্থায় রাজি না হয়ে উপায় ছিল না, কারণ ওনাকে তো আগে থেকে বলেই নিয়ে আসা হয়েছে। এখন ফিল্ডে এসে উনি যদি বলেন যে যাব না, তাহলে তো ওনারও বিপদ হবে পরবর্তীতে, কারণ যারা এই কাজটা করার জন্য তাকে নিয়ে এসেছে তারাও তো প্রভাবশালী ব্যক্তি। যাই হোক, লাশটি ওনার ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। মূলত রাজবাড়িতে যে শহর রক্ষাকারী বাঁধ রয়েছে, এই বাঁধের যে রাস্তা দিয়েই এসেছিলেন, কারণ পাকা রাস্তা দিয়ে আসতে গেলে ওখানে তো বিভিন্ন গাড়ি টাড়ি চলে, বিভিন্ন ধরনের কথাবার্তা হতে পারে, পরিচিত লোকজন দেখতে পারে, এই টাইপের বিষয়গুলো এড়ানোর জন্য মূলত বাঁধের রাস্তা দিয়ে তারা নিয়ে আসেন। রাজবাড়িতে চলেও আসেন। নির্দিষ্ট একটা জায়গায় কিছু লোকজন ছিল, তাদের কাছে লাশটি হস্তান্তর করে ওই যে সাথে যে লোকটা ছিল, ওই লোকটা ওই লাশের সাথে চলে যায়। আর তোফা দাদা উনি ওনার ঘোড়ার গাড়ি নিয়ে আসতেছেন, বাড়ির দিকে ফিরতেছেন আর কি। তো কাঁচরন্দ নামক একটা জায়গা রয়েছে ওনার ফেরার পথে, ওই জায়গাটাতে একটা কবরস্থান রয়েছে। তো যখন ওই কাছে এসেছেন, মূলত কবরস্থানের কাছে এসেছেন, তখন তোফা দাদা দেখতে পান একটা লাশ রাস্তার মাঝখানে আড়াআড়ি ভাবে শোয়ান। প্রথমে উনি মনে করেছেন যেহেতু কবরস্থান, কোন শেয়াল টেয়াল হয়তো বা লাশটি টেনে বের করেছে, এই রাস্তার ওই পাশে নিয়ে যাবে, ওখানে ঝোপ জঙ্গল আছে, ওখানে নিয়ে খাবে। আর গাড়ি দেখে মূলত এই শেয়ালগুলো পালিয়েছে। তো উনি গাড়ি থেকে নেমে লাশটি দেখতে চান। উনি ভয়ানক একটা ব্যাপার দেখেন, সেটা হলো যে উনি যেতে যেতে দেখেন লাশটি বাতাসের সাথে মনে হলো মিশে গেল। তো তুফা দাদা মনে মনে ভাবতে লাগলেন, কি আমি কি দেখলাম, ভুল দেখলাম নাকি, নাকি লাশ নামিয়ে দিয়ে আসছে এই জন্য চোখের সামনে আমার লাশটা খালি ভাসতেছে, নাকি যা দেখেছি সত্য দেখেছি, এটা চিন্তা করছেন উনি। এই কারণে মনে মনে ভয় পাচ্ছিলেন। আর কিছু না ভেবে দ্রুত উনি গাড়িতে উঠে আবার চলতে থাকেন। কবরস্থান তখন পারও হননি, হঠাৎ করে মনে হলো গাড়িটা হঠাৎ করে ভারী হয়ে গেল। ঘোড়া মনে হচ্ছে সামনের দিকে এগোতে পারছে না, অনেক ভারী জিনিস গাড়িতে চাপিয়ে দেওয়া হয়েছে। আবার মনে হচ্ছে গাড়িটা পেছন দিকে কেউ টেনে ধরে আছে। উনি পেছন দিকে ঘাড় ফিরিয়ে দেখতে পান যে যে লাশটি উনি একটু আগে দিয়ে এসেছিলেন, সেই লাশটি গাড়ির পেছনে শোয়ানো, এবং এটা একটা মহিলার লাশ। এই কারণে বুঝতে পারলেন, কারণ ওই লাশটি পেছন থেকে হঠাৎ করে খিলখিল করে হেসে ওঠে। আর মহিলা মানুষের হাসি, এটা তো বোঝা যায়। তুফা দাদা বুঝতে পারেন যে বিশাল বিপদে পড়ে গেছেন, কিন্তু এতটা ভয় পান উনি আর সহ্য করতে না পেরে প্রচন্ড জোরে দেন এক চিৎকার, ওখানেই বেহুশ হয়ে পড়ে যান। পরের দিন সকালে তুফা দাদার জ্ঞান ফেরত আসে। কবরস্থানের পাশে একটা বাড়ি ছিল, তারাই নাকি তুফা দাদার চিৎকার শুনে এসে দেখেন যে উনি গাড়ির উপর অজ্ঞান হয়ে পড়ে আছেন। তুফা দাদাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন, ঘোড়া সহ নিয়ে আসেন, ঘোড়া গাড়িটা এক পাশে রেখে দেন আর কি। তো জ্ঞান ফেরার পর যখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, কি দেখে ভয় পেয়েছেন, কি হয়েছিল, তখন উনি মূল বিষয়টা বলেন না, কারণ উনি কি লাশ দিয়ে আসছেন, তারপরে দিকে আসছিলেন, এইসব বিষয় তো আসলে অবৈধ, এটা তো বললে বিপদ হতে পারে। এ কারণে উনি বিষয়টা এড়িয়ে যান এবং বলেন যে কবরস্থানের পাশ দিয়ে আসার সময় হঠাৎ করে লাশ দেখে ভয় পেয়েছেন, এতটুকু বলেন। তো উপস্থিত লোকজন বলেন, হ্যাঁ অনেকেই রাত্রেবেলা ফেরার পথে এখানে ভয়টাই পায়। তো লোকজনও কিন্তু ঘুণাক্ষরে বুঝতে পারেনি আসলে ঘটনাটা কি হয়েছে। উনি বাড়িতে ফেরত আসেন, কিন্তু উনি একদম বিছানায় পড়ে যান। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো কাজ হয়নি। 7 দিনের মাথায় তুফা দাদা মারা যান। তবে তুফা দাদার সাথে যে ঘটনা ঘটেছিল এটি ওনার পরিবারের লোকজনের কাছে বলে গিয়েছিলেন। তার পরিবারের শোকের ছায়া নেমে আসে। তারপর এই গাড়িটি তার ছোট ছেলে, তার নাম হচ্ছে মঈন, সে চালানো শুরু করে। তো কাজ শুরু করে, সে মোটামুটি কাজ করে যাচ্ছিল। তুফা দাদার মৃত্যুর অল্প কিছুদিন পরে একটা ট্রিপ পায়, মানে কাজ তো চলছিল আর কি ওই গাড়ি নিয়ে। তো ওই ট্রিপটা একটু দূরের ট্রিপ ছিল, সকাল সকাল যেতে হবে, তা না হলে সন্ধ্যার আগে ফেরত আসা যাবে না। যার কারণে এই মঈন তার মাকে বলে রাখে যে আজানের পরপরই তাকে যেন তার মা ডেকে দেয়। তো তার মা ডেকেও দেয়। তো উনি চোখ কসলাতে কসলাতে গাড়ির কাছে যান গাড়ি ঠিকঠাক করার জন্য, ঘোড়াটাকে
ঘুম থেকে উঠিয়ে তাকে একটু রেডি করা, ওকে একটু খাবার দিতে হবে। তো সে যখন তার গাড়ির কাছে গেছে, যাওয়ার পর দেখে যে এই গাড়ির পর সাদা কাপড় দিয়ে মোড়ানো একটা লাশ রাখা। গাড়িটা ছিল রাস্তার একটা সাইডে। উনি এটা দেখে বাড়িতে এসে হুমড়ি খেয়ে পড়েন আর চিৎকার করতে থাকেন। বাড়ির লোকজন তখন তো তার মা জেগেছিল, তার মা তো তাকে একটু আগে ডেকে দিয়েছে। ওই কি হয়েছে, বলে যে গাড়ির উপর একটা লাশ দেখছে। তখন পরিবারের লোকজন চিন্তা করে যে পরিবারের কর্তা যিনি তোফাজ্জল, মানে তোফা দাদা, উনি তো মারা গেলেন এই লাশের কারণে, ভয় পেয়ে। আবার এই বিষয়টা শুরু হয়েছে, তার মানে এই গাড়িটা অশুভ, এটা রাখা যাবে না। পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক মঈন এই গাড়িটি বিক্রি করে দেন ঘোড়া সমেত। উনি আর কখনো ঘোড়ার গাড়ি চালাননি, উনি অন্য কাজ করেছেন, কিন্তু ঘোড়ার গাড়ি আর চালাননি উনি। তোফা দাদার মৃত্যুর 1 বছর পর শুরু হয় আইনাল মাঝির সাথে কিছু ঘটনা। এর মধ্যে কিন্তু আইনাল মাঝির সাথে কোনো ঘটনা ঘটেনি, আর তার সাথে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা না। ওই যে 5 লক্ষ টাকা, এই টাকা দিয়ে আইনাল মাঝি কিন্তু অনেক টাকার মালিক হয়েছিলেন। কিভাবে? উনি গরু কিনেছিলেন, সেই গরু কিছুদিন পালার পর আবার বিক্রি করেছেন, আবার গরু কিনেছেন। উনি ধানি জমির মালিক হয়েছিলেন, সেই ধান বিক্রি করেছেন। তো এইভাবে উনি এই 1 বছরের মাথায় ওই 5 লক্ষ টাকা দিয়ে আরো টাকা কামিয়েছেন। কিন্তু 1 বছর পর কোনো কারণ ছাড়াই হঠাৎ করে গরুগুলো একে একে মারা যেতে থাকে। উনি যে ধানি জমিগুলো কিনেছেন এগুলো নদীর কাছাকাছি ছিল। পদ্মার ভাঙন শুরু হয়, সেই ভাঙনে তার সব জমি বিলীন হয়ে যায়। 2004 সালের পর থেকে রাজবাড়ির পদ্মার ভাঙনটা খুব বেড়ে গিয়েছিল। যারা রাজবাড়ি জেলায় আছেন তারা জানেন, মূলত ওই ভাঙনেই বিস্তীর্ণ জমি বিলীন হয়ে গিয়েছিল। সেখানে এই আইনাল মাঝির কেনা জমিগুলো বিলীন হয়ে যায়। সবকিছু হারিয়ে আইনাল মাঝি পাগল হয়ে গিয়েছেন, একজন বদ্ধ উন্মাদ। উনি এই যেই ঘটনাটা যখন শুরু হয়, এই যে গরুগুলা মারা যেতে থাকে, আফসোস করতে থাকেন। মূলত তার পরিবারের অন্য সদস্য যারা ছিল, ছেলেপেলে ছিল, তাদের কাছে ওনার এই পাপের কথা স্বীকার করেছিলেন। পরিবারের লোকজন জানতেই পারেনি যে এইরকম একটা নিকৃষ্ট কাজ উনি করেছিলেন। পরিবারের সদস্যরা বলেছিল যে আমার মায়ের লাশ তুমি টাকায় বিক্রি করে দিলা, আল্লাহর কাছে কি জবাব দিবা? তো গরু মারা গেল, জমি জমা শেষ হয়ে গেল, আর উনি যে পাপ করেছেন এই চিন্তা করে, আর এই প্রায়শ্চিত্ত কিভাবে করবেন এইসব চিন্তা করতে করতে উনি পাগল হয়ে গিয়েছিলেন। বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে চলে যেতেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তো উনি এখন কোথায় আছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন কেউ বলতে পারে না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। পাপের সম্পদ কয়দিন থাকে? 1 বছর, 2 বছর বা আরো বেশি সময়? একটা সময় থাকবে না। এই সম্পদ ভয়ানক বিপদের কারণ হয়ে যাবে। অথবা এই সম্পদ আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, অথবা আরো কোনো একজন জালেম ব্যক্তি তার কাছ থেকে সম্পদ কেড়ে নেবেন। এইভাবেই পাপের সম্পত্তি শেষ হয়ে যাবে। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে হালাল রুজি করার তৌফিক দান করুক। আমরা যতটুকু অর্জন করি না কেন সেই উপার্জনটা যেন হালাল হয়। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি দেশের বাইরের একটি ঘটনা। আমাদেরকে পাঠিয়েছেন নেসার বিন রহমান। উনি বর্তমানে মালয়েশিয়াতে থাকেন। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের সাথে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। মালয়েশিয়া আমি যে কোম্পানিতে রয়েছি এটা বিশাল বড় একটি প্রতিষ্ঠান। আমি এই কোম্পানির একটা মুরগির বাচ্চার হ্যাচারিতে রয়েছি। ঘটনার শুরু যেদিন, ওই দিন ছিল শনিবার, রাত 11:30 মতো হবে। যেহেতু রবিবার আমার সাপ্তাহিক ছুটি, তাই রবিবারের কাজটা চেষ্টা করতাম শনিবার রাতে শেষ করে ফেলতে।
যাই হোক, এবার মূল ঘটনাতে আসি। আমি অন্যান্য রাতের মতোই শনিবার রাতে ফ্যাক্টরির মধ্যে ঢুকি, আর আমার কাজ ছিল বড় মুরগির ফার্ম থেকে যে ডিমগুলো আমার ফ্যাক্টরিতে আসে সেগুলোর হিসাব রাখা। আমি স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতোই আমার কাজ করতে থাকি। আমাদের এখানে ডিমগুলি দুই ভাগে বিভক্ত করি। যে ডিমগুলো বড় সাইজের সেগুলো ইনকিউবেটর রুম মানে কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটিয়ে বাচ্চা বের করি, আর আরেকটা হলো যেগুলো ছোট সাইজের ডিম বা কোনো ডিমে ময়লা থাকে ওগুলো আমরা বিক্রি করে দিই। আমি ইনকিউবেটর রুমের ডিমগুলো হিসাব শেষ করে যখন ছোট ডিমের রুমে গিয়েছি, তার কিছুক্ষণ পর মনে হলো, যখন আমি রেকর্ড খাতায় হিসাব লিখছি, তখন আমার ঘাড়ে মনে হলো কেউ বড় বড় নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাসগুলো বেশ গরম অনুভূতি সৃষ্টি করছে। যখনই আমি পিছন দিকে তাকাই তখন দেখি না, কিচ্ছু নেই, সবকিছু স্বাভাবিক। আগে বলে রাখি, যেহেতু রবিবার সবার ছুটি, তাই কেউই কিন্তু ফ্যাক্টরির ভেতরে ছিল না, শুধু আমি ছাড়া। আমি আমার মনের ভুল ভেবে আবার কাজে মন দেই, কিন্তু হঠাৎ মনে হলো কেউ যেন দরজাটা সজোরে ধাক্কা দিল। ওই রুমটা ছিল দুই দরজা বিশিষ্ট, বাহিরের বেরোনোর একটা দরজা, আবার বাহির থেকে ভেতরে ঢোকার আর একটা দরজা। আমি দরজার শব্দ শুনে বের হলাম, এই কারণে যে কেউ কি আমাকে ভয় দেখানোর জন্য এমনটা করছে। যখনই আমি দরজার কাছে আসলাম, দেখি একটা 1.5 থেকে 2 বছরের বাচ্চা বাইরে হামাগুড়ি দিচ্ছে। আর একজন মহিলার চেহারা দেখে মনে হলো সম্ভবত কোনো চাইনিজ মহিলা হবে। তার জিহ্বাটা অনেকটুকু বের হয়ে আছে, সেই সাথে তার চোখগুলো উল্টানো, মানে চোখের সাদা অংশটুকু দেখা যাচ্ছে। আর আমার দিকে তারা দুজনেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে হাসছে। হঠাৎ করে এরকম দৃশ্য দেখলে কেউই স্বাভাবিক থাকার কথা নয়। আমি ভয়ে সেখানেই জ্ঞান হারাই। জানি না কতক্ষণ এইভাবে ছিলাম। যখনই আমার সেন্স ফেরত আসে তখন আমি দেখি ওই বাচ্চাটা আমার পাশে বসে আস্ত মুরগির বাচ্চা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর ওই মহিলাটা বিকট শব্দ করে হাসছে। তখনই আমি কোনো দিক না তাকিয়ে, কোনো কিছু না ভেবে সজোরে দৌড় দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মাথায় একটা ব্যাপারই কাজ করছিল, যেভাবেই হোক এখান থেকে আমাকে পালাতে হবে। যখন আমি দৌড় দেওয়ার চেষ্টা করি তখন দেখি পেছন থেকে বাচ্চাটা আমার এক পা ধরে রেখেছে, এবং সে এমন ভাবে ধরে রেখেছে যে আমি কোনোভাবেই ছুটাতে পারছিলাম না আমার পা। এত ছোট একটা বাচ্চা কিভাবে এত শক্তির অধিকারী হলো আমি বুঝতে পারলাম না। আমি কোনোভাবে ছুটে দৌড় দিতে থাকি, আর ওই বাচ্চার ওই মহিলাটাও দৌড়াতে থাকে আমার পেছনে পেছনে। কিন্তু এক পর্যায়ে আমি সফল হই, আলহামদুলিল্লাহ, ফ্যাক্টরি থেকে বের হতে পারি। আমি যেহেতু ফ্যাক্টরির পেছনে আমার বাসা, সেখানে গিয়ে আমি উপস্থিত হই। তখন অনেকেই জেগেছিলেন। সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বিস্তারিত খুলে বলি তাদের। প্রচন্ড ভয় পেয়েছিলাম, আমি ভালো করে কথাও বলতে পারছিলাম না, তারপরও আমি ভাঙা ভাঙা ভাবে তাদেরকে খুলে বলি। আমার ঘটনা শুনে ওখানে থাকা আমার এক পুরনো বড় ভাই, যিনি ওই কোম্পানিতে দীর্ঘদিন ধরে রয়েছেন, তিনি বললেন যে রুমগুলোতে ডিম রাখা হয়, কোনো এক সময় এখানে কোম্পানির সুপারভাইজারদের থাকার বাসা ছিল। সেখানে কোনো এক চাইনিজ সুপারভাইজার উনি ওনার পরিবার নিয়ে থাকতেন, কিন্তু কোনো এক কারণে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে ওই সুপারভাইজারের অনুপস্থিতিতে তার স্ত্রী ওনার বাচ্চাকে গলা টিপে হত্যা করে, তারপর নিজের গলায় ফাঁস দিয়ে সে সুইসাইড করে। এরপর থেকে নাকি ওখানে এই ধরনের ঘটনা ঘটতে থাকে, এবং অনেকেই এই ভয়ানক ঘটনার মুখোমুখি হয়েছে, বিশেষ করে বাচ্চা এবং ওই মহিলাকে অনেকেই দেখেছে। এই ঘটনা ঘটার পর আমি আমার রাতের শিফটের কাজ ছেড়ে দিই। এই ঘটনাটি আজ থেকে আরো 5 বছর আগে, যখন আমি মালয়েশিয়ায় নতুন এসেছি, তখন এটি ছিল ঘটনা। ভালো লাগলে এই ঘটনাটি শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটে, বিশেষ করে
ভয়ানক বিষয়টা যদি আমরা নাও বলি, যে কোন একজন মা তার সন্তানকে হত্যা করেছে তারপর নিজে সুইসাইড করেছে, এমন ঘটনা কিন্তু বাংলাদেশেও রয়েছে, যে মা তার সন্তানদেরকে বিষ খাইয়ে হত্যা করেছে, তারপরে তিনি নিজে আত্মহত্যা করেছেন। কতটুকু কষ্ট মনের মধ্যে থাকলে কোনো মা তার সন্তানকে হত্যা করে নিজে সুইসাইড করতে পারেন। আমরা জানি যে আত্মহত্যা মহাপাপ, এটা নিঃসন্দেহে মহাপাপ। এটাও সত্য যে কোনো মানুষ যখন আত্মহত্যা করে জীবনের প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয় এবং সেই ঘৃণা থেকে তিনি আত্মহত্যা করেন। অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন, ধৈর্যশীলদেরকে তিনি পছন্দ করেন, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। প্রিয় লিসেনার্স, আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, ৬২ নং এপিসোডে সোহেল মাহমুদ ভাইয়ের একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম। ওনার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। ওনার আরো একটি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আসাদুল নামে একটি ছেলের সাথে। ঘটনাটার সময়কাল ২০০৪ সালের জুন মাসের ১৫ তারিখ। আসলে ১৫ তারিখটা মনে থাকার জন্য একটা বিশেষ কারণও রয়েছে। কারণ হচ্ছে ওই দিনটা ছিল ওই পরিবারের জন্য একটি বিশেষ দিন। ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের একটি গ্রামে। আসলে ওই দিনটিতে ছিল ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে ব্যাপক আয়োজন করা হয়। গরু খাসি জবাই করে খানাপিনার আয়োজন করা হয়। ওনাদের নিকট আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন প্রায় সকলেই এসেছিলেন। তাছাড়া পাড়া প্রতিবেশীরা তো ছিলেনই। মহা ধুমধামে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষে অনেক আত্মীয় স্বজন চলে গেলেও কিছু কিছু আত্মীয় স্বজন কিন্তু থেকে যান, যাদের বাড়ি অনেক দূরে। আর বিয়ে বাড়িতে কিন্তু এত লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করাটা একটু কঠিন। খাওয়ার ব্যবস্থা হলেও থাকাটা একটু কষ্ট করেই থাকতে হয়। তো এই যে আসাদুল, সে সহ তার বয়সী তার যে আত্মীয় স্বজন রয়েছে, এরকম ৮-৯ জন গৃহস্থ বাড়িতে যে খানকা ঘর থাকে, এই খানকা ঘরে তারা ঘুমায়। খানকা ঘর বলতে গ্রামের বাড়িতে, বিশেষ করে যে গৃহস্থ বাড়িতে তাদের যে মেইন থাকার ঘর, সেই ঘর থেকে একটু দূরে, মানে উঠানের শেষ প্রান্তে দিনের বেলা বসে থাকার জন্য এক ধরনের ঘর থাকে, যেগুলো সাধারণত বেড়া থাকে না, চাল থাকে। এগুলোকে অনেকে খানকা ঘর বলে থাকেন আর কি। তো বিয়ের অনুষ্ঠানের পরে সবকিছু পরিষ্কার করা হয়। এদিকে যে এঁটোগুলো রয়েছে, বিভিন্ন মাংসের হাড় গোড় এগুলো রয়েছে, তো এই জিনিসগুলো সহ আরো যে সমস্ত এঁটো খাবার যেগুলো ছিল, সেগুলো ওই খানকা ঘরের পাশে একটা ছোট্ট পুকুর রয়েছে, ওই পুকুরের পাড়ে ফেলে রাখা হয়। এটা ফেলে রাখার কাজটা কিন্তু আসাদুল নিজেই করেছিলেন এবং তার বন্ধু বান্ধবরাও করেছিলেন। ঘটনা যেটা হয় সেটা হলো যে এই কাজটি করার পরে আসাদুল সহ তার যেই সমবয়সী বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা ছিলেন, এই ৮-৯ জন, ওই খানকা ঘরে ঘুমানোর জন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেন। রাত তখন প্রায় ১২টার মতো বেজে গিয়েছে। গল্প গুজব করতে করতে আরো বেশি বেজে যায়। অর্ধেক বন্ধু বান্ধব ঘুমিয়ে পড়েছে। এমত অবস্থায় আসাদুল ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়। ওই খানকা ঘরের পাশে যেখানে যে এঁটো খাবারগুলো ফেলেছে তার ঠিক কাছাকাছি আসাদুল যায়। ওখানে যাওয়ার পর আসাদুলের চোখ যায় ওই যে এঁটো খাবার যেখানে ফেলা হয়েছে সেখানে ৮ থেকে ১০টা কুকুর এসেছে এবং এগুলো ওই এঁটো খাবারগুলো খাচ্ছে। আসাদুল লক্ষ্য করে যে এই কুকুরগুলো কেন জানি সবগুলো একই রকম, অন্যান্য কুকুরের থেকে অনেকটাই অস্বাভাবিক, দেখতেও অনেকটা বড়, তাদের গায়ের লোমগুলো অনেক বড়। আসাদুল মনে মনে ভাবে যে এগুলো তো আমাদের গ্রামের কুকুর নয়, বাইরে থেকে এসেছে, নিশ্চয়ই বিদেশি কুকুর। আবার ভাবছে বিদেশি কুকুর এইখানে আসবে কিভাবে, আর সবগুলোকে দেখতে একই রকম হবে নাকি। এসব চিন্তা করতে করতে আসাদুলের মাথায় একটা দুষ্টু বুদ্ধির আবির্ভাব হয়। সে কি করে, তার হাতের কাছে থাকা একটি মাটির ঢিল নিয়ে এই কুকুরের মতো দেখতে প্রাণীগুলোকে সে আঘাত করে। তখন এই কুকুর রূপী প্রাণীগুলো আসাদুলের দিকে রাগান্বিত হয়ে তাকায়।
আসাদুল বুঝতে পারে যে তারা যে কোনো সময় তার উপর আক্রমণ করবে, তাই সে দৌড়ে খানকা ঘরের দিকে চলে যায়। তখন তার কয়েকজন বন্ধু ঘুমায়নি, সে আর কিছু বলে না, বন্ধুদের সাথে শুয়ে পড়ে। কিন্তু শুয়ে পড়লো তার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। যাই হোক, আসাদুলের চোখ যখন ঘুমে একদম আটকে আসছে, তখন সে আবছা আবছা ভাবে দেখতে পাচ্ছিল যে খানকা ঘরের চারদিকে শুধু লাল লাল জোড়া জোড়া চোখ জ্বলজ্বল করছে এবং আস্তে আস্তে মনে হচ্ছে আসাদুলের দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে সে প্রাণীগুলো আসাদুলের উপর আক্রমণ করে বসে। কিন্তু আসাদুলের পাশে থাকা যে বন্ধুরা যারা ঘুমিয়ে গিয়েছিল, তারা কিন্তু কিছুই বুঝতে পারেনি যে আসাদুলের সাথে এসব ঘটছে। তাদের ঘুম ভেঙে যায় আসাদুলের গোঙানির শব্দে। শব্দ শুনে যখন প্রথম দুইজনের ঘুম ভাঙে, এই দুজনে আবার বাকিদেরকে ডেকে তোলে। ওই ভিতরে তো অন্ধকার, কিন্তু ওরা বুঝতে পেরেছিল যে এটা আসাদুলের গোঙানি। তারা যখন ঘুম থেকে জেগেছে, জাগার পর তাদের কারো কাছে মোবাইল ফোন ছিল। 2004 সালে কিন্তু মোবাইল ফোন এতটা অ্যাভেলেবল তখনও না। তাদের মধ্যে একজনের কাছে একটা ম্যাচ বক্স ছিল, সেখান থেকে একটি কাঠি জ্বালানো হয়। তখন তারা দেখতে পারে ভিতরে আসাদুল নাই। আরে আসাদুল কোথায়? ও তো একটু আগে এখানে শুয়েছিল। আর ওর গোঙানোর শব্দে ওই দুইজনের ঘুম ভেঙেছে। তখন তারা আসাদুলকে খুঁজতে থাকে। বেশিক্ষণ খুঁজতে হয় না, তারা অল্প সময়ের মধ্যে দেখতে পায় যে আসাদুল ওই যে পুকুর পাড়ে যেই এঁটো খাবারগুলো ফেলা হয়েছিল, ওই জায়গাটাতে অচেতন হয়ে পড়ে আছে। তারা দ্রুত ওইখান থেকে তুলে সরাসরি বাসার ভেতরে নিয়ে যায়, সবাইকে ডেকে তোলে। আসাদুলের মা বাবা তাকে পরিষ্কার করে বিছানায় শুইয়ে দেয়। আসাদুল তখনও অচেতন। পরের দিন দুপুরবেলা আসাদুলের হুঁশ ফেরে। আসাদুলের হুঁশ ফেরার পর সে কেমন যেন আবল তাবল কথা বলতে থাকে। পরিবারের সদস্যরা বুঝতে পারে যে নিশ্চয়ই আসাদুলের সাথে প্যারানরমাল কিছু ঘটেছে, যেহেতু তার বন্ধুরা কিছু বলেছিল যে এরকম গোঙানির শব্দ তারপর অমুকখানে যায় পাওয়া গেল। তারা দেরি না করে স্থানীয় নাম করা একজন কবিরাজের কাছে যায় এবং আসাদুলকে দেখায়। কবিরাজ বুঝতে পারে যে ওর সাথে প্যারানরমাল বিষয় হয়েছে। উনি ওনার মতো করে চেষ্টা শুরু করেন। অনেক চেষ্টা করে আসাদুলের উপর সেই জিনদের মধ্যে একজনকে হাজির করতে তিনি সক্ষম হন। হাজির হওয়া জিনটি এসেই সালাম দেন এবং বলেন যে ওই যে পুকুর পাড়ে যে শেওড়া গাছ, ওই গাছে আমি থাকি। আচ্ছা, তোমরা কি কখনো ওখানে গিয়ে ভয় পেয়েছো? উপস্থিত যে লোকজন ছিল, আসাদুলের কণ্ঠে ওই জিনের যে বক্তব্য সেটা শুনে বলে, না আমরা তো ওখানে গিয়ে কখনো ভয় পাইনি। তখন ওই জিনটা আবার বলে, আচ্ছা আমি কি তোমাদেরকে কখনো ডিস্টার্ব করছি? তখন উপস্থিত লোকজন আছে, না আমরা তো এরকম কখনো এরকম শুনিনি। তখন ওই জিনটা আবার বলে, আমি কি তোমাদেরকে কখনো ভয়ানক আকৃতিতেও ভয় দেখিয়েছি? কেউ বলতে পারবে যে গত কয়েকশো বছর এই ধরনের ঘটনা ঘটেছে এই জায়গাটাতে? সকলে বলে যে না, এরকম তো আমরা কিছু শুনিনি। তখন ওই জিনটি বলে, তোমাদের বাসায় যেই বিয়ের অনুষ্ঠান ছিল, ওখানে দেখলাম গরু ছাগল জবাই করা হচ্ছে। তোমরা তো হাড়গোড় ফেলবা, এগুলো তো আমাদের খাবার, এটা জানো। তো আমি চিন্তা করেছিলাম যে যেহেতু অনেক হাড়গোড় বাঁচবে, তোমরা এখানে ফেলে দিবা। এটা দেখে আমি আমার কিছু বন্ধু বান্ধবদের দাওয়াত দেই, তারাও এখানে আসে। পুকুরের পাড়ে যখন এটা ফেলা হয়, আমরা খুব মজা করে সেই খাবারগুলো খাচ্ছিলাম। এই আসাদুল আমাদেরকে দেখতে পায়। আমরা কিন্তু বুঝি যে আসাদুল এসেছে, কিন্তু চাইলে আমরা ভয় দেখাতে পারতাম তাকে, কিন্তু ভয় দেখাইনি। আসাদুল কি কাজটা করলো, সে আমাদেরকে লক্ষ্য করে একটা ঢিল মারলো, আর ওই ঢিলটা গিয়ে আমাদেরই একজনের গায়ে লাগলো। তখনই আমরা রেগে যাই এবং আসাদুলের উপর আক্রমণ করি। তবে বড় ধরনের ক্ষতির জন্য নয়, শুধু তোমাদেরকে বোঝাতে যে বিনা কারণে কারো কাজে ডিস্টার্ব করা উচিত নয় এবং আসাদুলের জন্য এই ডিস্টার্বটা আর কাউকে না করে। আমরা তো তোমাদের হাড়ির খাবারে হাত দেই নাই, তোমাদের খাবার তো খাই নাই, এগুলো তো আমাদেরই খাবার, তোমরা ফেলে দিয়েছিলে। এই হাড় কয়লা এগুলো তো আমরাই খাই, তো তোমরা কিন্তু ওখানে গিয়ে ডিস্টার্ব করে কাজটা ভালো করোনি। তখন কবিরাজ বলে, আসাদুলের ভুল হয়েছে, ওকে ক্ষমা করে দেন। তখন আসাদুলের উপর হাজির হওয়া ওই জিনটা বলে, ওকে তো আসলে ক্ষতি করার উদ্দেশ্যে ধরি নাই, আমি তো চলে যাবই, কিন্তু আমি যে আমার বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে আসলাম,
ওদের সামনে আমি তো অপমানিত হইলাম। এখন ওদেরকে আমাকে একটু আপ্যায়ন করাতে হবে, এই কারণে এক দামে তোমরা 8টা লাল মোরগ কিনবা, বড় বড়। এবং এই 8টা লাল মোরগ আসাদুল নিজে একা গিয়ে রাতের বেলা পুকুর পাড়ে ওই গাছটার নিচে রেখে আসবে। এটাই সমাধান। এটা যদি না করো আসাদুলকে দেখেই আমার রাগ হবে, তখন কিন্তু আমি ওর ক্ষতি করতে পারি। আসাদুলের মা বাবা রাজি হয়ে যান, যেটা তো খুব সহজ সমাধান আর কি। তারপরে কি হয়, ওই জিনটি চলে যায়, আসাদুলেরও স্বাভাবিক হয়ে যায় তার আচার আচরণ। আসাদুলের মা বাবা ওই দিনই 8টা লাল মোরগ কেনেন, সবচেয়ে বড় বড়, মানে বিভিন্ন বাড়িতে গিয়ে তারা সংগ্রহ করেছিলেন যে কার বাড়িতে লাল মোরগ রয়েছে, বড় মোরগ, এবং যেই দাম চেয়েছে ওই দামই তারা কিনেছে। তাদের তো আর্থিক অবস্থা ওরকম খারাপ ছিল না। তো 8টা লাল মোরগ কেনার পর রাত 11টা, 11:30টার দিকে আসাদুল কি করে, ওই লাল 8টা মোরগ ওই গাছের নিচে রেখেছে। ঘুরে যখন বাড়ির দিকে আসছে, হঠাৎ করে তার মুখের উপর ঠাস করে সজোরে একটা কে যেন চর বসিয়ে দেয়। চরটা খুব জোরে ছিল, তবে ওই চর খেয়ে যায় আসাদুল নিচে পড়ে গিয়েছে বা সাইডে পড়ে গিয়েছে, বিষয়টা এরকম নয়, সে ব্যথা পেয়েছে। হঠাৎ করে গায়ে বিভাবে একটা আওয়াজ আসে, আসাদুল এবারের মতো মাফ করে দিলাম, এরপরে কিন্তু কখনো কোনো প্রাণীকে অকারণে কষ্ট দিবি না, যা বাড়িতে যা। আসাদুল তো মুখে হাত দিয়ে মুখ ডলতে ডলতে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে আসাদুলকে মা বাবা জিজ্ঞেস করে কি হয়েছে। আসাদুল বলে যে এই যে দেখো আমার মুখে একটা চরের দাগ। মা বাবা দেখে যে আসাদুলের মুখের উপর 5 আঙ্গুল, লম্বা লম্বা 5 আঙ্গুল, মানে ছাপ পড়ে গেছে একদম। আসাদুল কিন্তু ওই চর খেয়ে এবং ওই গায়েবী আওয়াজ শুনে খুব একটা ভয় পায়নি, কারণ কণ্ঠটা এমন ছিল, সেটা ছিল স্বাভাবিক মানুষের কণ্ঠের মতোই। আর পরামর্শ দেওয়ার ধরনটা ছিল ঠিক যেমন কোনো মুরব্বী জুনিয়র কাউকে শাসন করে, ঠিক এমন। বিষয়টা ঠিক এমন ভাবে হওয়ার কারণে আসাদুল ওই জায়গাটাতে, যেখানে খুব মারাত্মক ভয় পাওয়ার কথা, তেমন ভয়টা পায়নি। আর আসাদুলের সাথে পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি। এখানেই ঘটনাটি শেষ হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আমরা জানি যে হাদিস দ্বারা প্রমাণিত হাড়, কয়লা এগুলো জিনেদের খাবার। মানুষ খাবারের পর যখন মাছের কাঁটা, তারপরে বিভিন্ন প্রাণীর হাড় এগুলো ফেলে রাখে, জিনেরা যদি বিসমিল্লাহ বলে ওটা স্পর্শ করে, তখন এর উপর খাবার জন্মে যায়, মানে মাংস শুরু, মানে এটা তৈরি হয়ে যায়, তখন তারা এটা খেতে পারে। কোন জিন যদি একবার সেখানে এসে খায়, পরবর্তী কোনো জিন এসে কিন্তু ওই কাটার উপর বিসমিল্লাহ বলে যদি হাত দেয় বা স্পর্শ করে, তখন কিন্তু আর খাবার জন্মায় না, ওটা একবারই এটা হয়। এই কারণে কিন্তু এই হাড়, কয়লা এগুলো দিয়ে কিন্তু কোনো ধরনের নাপাকি কাজ করা নিষেধ। যেমন ঢিলা কুলুপ করা কিন্তু এই হাড়, কয়লা দিয়ে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু জিনেরা এসে নালিশ করেছিলেন যে অনেকে এটা করেন, এটা তো তাদের খাবার। তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন সাহাবাদেরকে, যে এটা দিয়ে ঢিলা কুলুপ করা যাবে না। প্রিয় লিসেনার্স, আসাদুল বুঝতে পারেনি, আর ওই জিনটাও ভালো ছিল, যার কারণে শুধু আসাদুল যেন পরবর্তীতে এই কাজ না করে, এই জন্যই সে তার উপর সাময়িক সময়ের জন্য আক্রমণ করেছিল। আর আসাদুলকে মূলত সে চর দিয়ে যাতে সারা জীবন সেটা মনে রাখে, এই জন্যই ওই জায়গাতে তাকে ছেড়ে দিয়েছিল। পরবর্তীতে আর কখনো তার উপর সে সওয়ার হয়নি। আশা করছি এই ঘটনা থেকে আমরা কিন্তু অবশ্যই শিখলাম, যদিও এই বিষয়টা আমরা অনেকেই জানতাম, তারপরও শিক্ষণীয় ঘটনা বারবার শুনলে মনের মধ্যে শিক্ষার যে ব্যাপারটা, এটা দৃঢ়ভাবে প্রথিত হয়ে যায়, যেটা আমাদের মধ্যে কাজ করে। এবং আমাদের এই যে এলেম, এই এলেমটা আমরা যখন আরো মানুষের কাছে বলবো, তারাও এই বিষয়ে সতর্ক হবেন। প্রিয় লিসেনার্স, আমাদের ৮০ নং এপিসোডের ৫ম ঘটনার শিরোনাম আমরা দিয়েছি দ্বিকণ্ঠী। অর্থ হচ্ছে যার দুটো কণ্ঠ রয়েছে, দুটো কণ্ঠে যে কথা বলতে পারে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন যাত্রাবাড়ি থেকে রিদি আপু।
ঘটনাটি ওনার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। এটি এক রাতের কোনো ঘটনা নয়, দীর্ঘ সময় ধরে ঘটে যাওয়া কিছু ঘটনার সমষ্টি। ওনার পাঠানো এই ঘটনাটি আমার খুব ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনাটি। ওনার বাবার নাম হোসেন। ওনাদের দেশের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখারা ইউনিয়নের শ্রীনদী রায়েরকান্দি গ্রামে। আর ঘটনাটি মূলত ঘটেছিল 1973 সালের দিকে। ওনার বাবার বয়স যখন 10 বছর, এই সময় থেকেই ঘটনার সূত্রপাত হয়। মুক্তিযুদ্ধের সময় ওনার বাবার বয়স ছিল 7 বছরের মতো। আর ঘটনাটি ঘটা শুরু হয়েছিল 1973 সাল থেকে। প্রিয় লিসেনার্স, শুরুর ঘটনাটা বলার আগে কয়েকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। এই ঘটনার সাথে সম্পর্কিত একটি জায়গা রয়েছে, একটা গাব গাছ রয়েছে, যেই গাব গাছটি ওনাদের খুব বাসার কাছেই। মূলত এই গাব গাছ সম্পর্কিত অনেক ঘটনা প্রচলিত আছে। এর মধ্যে এই গাব গাছটি কেন মানুষের কাছে ভিন্ন দৃষ্টিতে দেখা শুরু হলো সেই বিষয়ে একটি ছোট্ট কথা বলতে চাই। বহু আগের কথা, ওই গ্রামের একজন ব্যক্তি, উনি রাতের বেলা কোনো কারণে বাসা থেকে বাইরে বের হয়েছিলেন। ওই গাব গাছটার এক পাশে খালের মতো একটা বড়সড় পুকুর রয়েছে। এটা কিন্তু এখন অনেক কিছুর পরিবর্তন হয়েছে, এটা সত্য, কিন্তু ওই সময় যে গাব গাছটা, এটা অনেক আগের, কিন্তু বয়স এক্সাক্ট বলাটাও মুশকিল ছিল, এত পুরনো একটা গাব গাছ। তো ওই লোকটি রাতের বেলা যখন বাইরে বের হয়েছেন, উনি ওই পুকুরের কাছাকাছি যখন এসেছেন, হঠাৎ একটা দৃশ্য দেখে উনি এমন ভাবে স্তম্ভিত হয়ে যান, ভয়ে উনার এক কদমও আগে বাড়াতে পারছিলেন না। উনি দেখতে পান মানুষের মতো একটা অবয়ব, চেহারা একদম মানুষের মতো স্বাভাবিক আকৃতির কিনা এটা উনি দেখতে পাচ্ছিলেন না, কারণ ওই সময় পূর্ণিমার রাত ছিল। উনি দেখতে পাচ্ছেন ওই অবয়বটি পুকুর পাড়ে বসে পানির মধ্যে কিছু একটা ধুচ্ছে। উনি খুব ভালো করে লক্ষ্য করেন যে এই অবয়বটি কি ধুচ্ছে। দেখতে পান এই অবয়বটি তার পেটের ভেতরে থাকা যে নাড়িভুড়িগুলো আছে সেগুলো পানিতে ধুচ্ছে, এবং খুব সুন্দর করে ধোয়ার পর এগুলো আবার নিজের পেটের মধ্যে সে ঢুকিয়ে নিল। তারপর স্বাভাবিকভাবে হেঁটে ওই গাব গাছের ভেতরে, মানে গাব গাছের যে বডিটা, কাঠের যে বডিটা, ওই বডিটার ভেতরে মিলিয়ে গেল। এটা দেখার পর উনি প্রচন্ড ভয় পেয়েছিলেন। উনি বেশ খানিকক্ষণ চিন্তা করেন যে আসলে আমি দেখলামটা কি। নিজের চোখকে উনি বিশ্বাস করতে পারছিলেন না। শুরুর দিকে মনে করেছিলেন ঘুম থেকে উঠে এসেছেন তো, ঠিকঠাক দেখছেন তো, না ভুলভাল দেখছেন। কিন্তু উনি বুঝতে পারেন উনি ঠিকঠাকই দেখছিলেন। উনি ওখান থেকে দৌড়ে বাড়িতে চলে যান। পরের দিন সকালবেলা গ্রামের মানুষদেরকে ওই গাব গাছ সম্পর্কে অবহিত করেন এবং বলেন যে এই গাব গাছে স্বাভাবিক কোনো জিনিস থাকে না, এবং গত রাত্রে উনি যা দেখেছেন সেটা সকলকে খুলে বলেন, এবং বলেন এই গাব গাছের কোনো ক্ষতি না করার জন্য, তাহলে হয়তো এই গাব গাছে যেগুলো থাকে এগুলো মানুষকে ক্ষতি করতে পারে। মানুষের লোকমুখে এটা চলে এসেছে দীর্ঘ সময় ধরে যে ওখানে কেউ কোনো কিছু যদি মানত করে বা এটা করে সেটা করে সেটা পূর্ণ হয়। অনেকে সে গাব গাছের নিচে আলো জ্বালিয়ে রাখেন, এরকম অনেক বিষয় কিন্তু মানুষের মধ্যে প্রচলিত আছে। যদিও এই বিশ্বাসগুলো আমাদের ইসলামের যে মৌলিক যে ব্যাপারগুলো এগুলোর সাথে সাংঘর্ষিক, কিন্তু ব্যাপার যেটা সেটা হলো যে এই গাছগুলোতে অনেক সময় অনেক জিনেরা থাকে, এরা মানুষের কিছু কিছু সমস্যার সমাধান করে দেয়, তখন মানুষের মধ্যে এই বিশ্বাসটা জন্ম নেয়। তো যাই হোক, এই গাব গাছ রিলেটেড এরকম একটা ব্যাপার হয়ে যাওয়ার পরে মানুষ ওই গাব গাছ সম্পর্কে জানতে পারে, এবং তারপর থেকেই মূলত ভক্তির এই প্রচলনটা দীর্ঘ সময় ধরে চলে আসছে। এই যে হোসেন আঙ্কেল, যিনি এই রিদিয়াপুর বাবা, তো উনি যখন মোটামুটি 10 বছর বয়স, 1973 সাল বা এর ঠিক ইমিডিয়েট পরের সাল হতে পারে এমন একটা সময়, তো উনি ওনার বন্ধুদের সাথে পাশের একটি গ্রামে গানের একটা আসর হবে আর কি, সেইটা দেখতে যাবেন। কিন্তু এই রিদিয়াপুর দাদা উনি আবার এসব গান বাজনার আসরে যাওয়াটা পছন্দ করতেন না। এটা কিন্তু এই হোসেন আঙ্কেল জানতেন। তারপরও বন্ধু বান্ধবদের সাথে গিয়েছেন, আর তাছাড়া উনি তো তখন কতই বা বয়স, ওনার 10 বছর বয়স, গিয়েছেন। কিন্তু
ওই সময় তো রাতের বেলা এই গান বাজনার আসর বসতো, দীর্ঘ সময় ধরে চলতো, অনেক রাত পর্যন্ত হতো। তো উনি অল্প সময়ের জন্য সেখানে গিয়েছেন, আর ওনার বন্ধুদেরকে বলেন যে আমাদের তো আসলে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কিন্তু ওনার বন্ধুরা তো যারা এসেছেন তারা, তাদের সাথে আর তাদের আরো বড় আত্মীয় স্বজনরা রয়েছে, মানে তাদের বয়স বেশি, তারা তাদের সাথে যাবে, কিন্তু উনি তো এসেছেন একা। তখন ওই ওনার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে উনি ওখান থেকে চলে আসেন। রাত যে খুব বেশি হয়েছে বিষয়টা কিন্তু এমন না, 9টা, 9:30 বা সর্বোচ্চ 10টায় বেজেছে, কিন্তু ওই সময় 1973-74 সালের দিকে এত রাত, তারপর আবার গ্রামের মধ্যে, নিঃসন্দেহে বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স কেমন হতে পারে। তো উনি যখন ফিরছিলেন, উনি ফেরার পথে নয় পুকুর নামে একটা জায়গা আছে, এই পুকুরটাও হন্টেড, অনেক ঘটনা প্রচলিত আছে সেটা সম্পর্কে। তো ওই দিক দিয়ে আসছিলেন, আসতে আসতে ওই গাব গাছের কাছাকাছি উনি এসেছেন, হঠাৎ করে উনি দেখতে পান যে একটা বাঁশ আড়াআড়ি ভাবে রাস্তার উপর পড়ে আছে। উনি মুরব্বীদের মুখে শুনেছেন যে রাস্তার উপর এই ধরনের যদি কোনো জিনিস পড়ে থাকতে দেখো, তাহলে কখনোই সেটা ডিঙিয়ে যাওয়া যাবে না, তাহলে বিপদ হতে পারে। উনি যে কাজটি করেন সেটা হলো যে রাস্তা থেকে নেমে ওই গাব গাছের, ওইটা তো আরেকটু দূরে ছিল, বিশেষ করে বাঁশ যেটা পড়েছে আর কি, ওই বাঁশের মাথা কোণ পর্যন্ত গিয়েছে। উনি নেমে ঘুরে আবার রাস্তায় উঠে উনি যখন সামনের দিকে আগানো কেবল শুরু করবেন, হঠাৎ করে কটকট কটকট আওয়াজ শুরু হয়, মনে হচ্ছে কিছু একটা উপর দিকে উঠে যাচ্ছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন এই বাঁশটা যেটা পড়েছিল এটা কটকট কটকট আওয়াজ করতে করতে উপর দিকে সোজা উঠে যাচ্ছে। উনি তো এটা দেখে খুব ভয় পেয়েছেন। উনি বাড়ির দিকে দেন এক দৌড়, ওই গাব গাছের নিচ দিয়ে দৌড় দেন। গাব গাছের ওখানে ওই অবস্থাতে উনি আর কিছু দেখেননি। গাব গাছের ওখান থেকে পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা ওনাদের বাড়িটা। তো উনি দৌড়ে চলে গিয়েছেন। দৌড়ে বাড়িতে চলে যাওয়ার পর তখনও তো ওনার মা, মানে রিদিয়াপুর দাদি, উনি তো জেগেছিলেন। তখন ছেলের এই অবস্থা দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে, বলেন যে এই ঘটনা। গ্রামের যারা আছেন তারা তো জানেন যে, বা আমরা অনেকে জানি যে এই টাইপের কিছু ভয়জনিত কারণে যে চিকিৎসাগুলো সাধারণত দেয়া হয়, দেখা যাচ্ছে লোহা জাতীয় কোনো কিছুর উপরে বা দায়ের উপরে একটু লবণ দিয়ে গরম করে সেটা খাওয়ানো হতো। এটা একটা সাধারণ ট্রিটমেন্ট আর কি, গ্রামের একটা স্বাভাবিক একটা সময় ধরে এটা হয়ে আসছে, এখন পর্যন্ত হয় এটা, তো সেটাই করা হয়। এরপরে বেশ কিছুদিন পার হয়ে যায়। এই রিদিয়াপুর একজন ফুপু আছে, তার নাম হচ্ছে ফয়জুরি ফুপু। আর এই ফয়জুরি ফুপু, তারপরে যে হোসেন আঙ্কেল, গ্রামের এই ছোট ছোট বাচ্চা যারা, এরা কিন্তু একে অপরের বন্ধু হয়। তারপর নিজেরা আত্মীয় স্বজন, তো এরা সবসময় একসাথে খেলাধুলা করতেন, উঠা বসা সবসময় একসাথেই ছিল, কোথাও গেলে একসাথে যেতেন। তো ফয়জুরি ফুপু এই হোসেন আঙ্কেলের কাছে এসে বলছেন যে এই হোসেন, আজকে ভোরবেলা সূর্যের আলো ফোটার আগে আমরা আমতলা যাব, ওখানে আম টুকাতে যাব, মানে আম কুড়াতে যাবেন আর কি। ওই সময়টা ছিল বৈশাখ মাস, রাতের বেলা কিন্তু মাঝে মাঝে ঝড়ো বাতাস হতো, আর ঝড়ো বাতাস না হলেও আম পড়তো, নিচে আম পড়ে থাকতো, অনেকেই সেটা কুড়াতে যেতেন। আর ওই আমতলা যে জায়গাটা, ওই জায়গাতে আসলেই অনেক আম গাছ রয়েছে। আর ওই আম গাছের কাছাকাছি 2টো কবর ছিল, এখনো আছে সেটা, এই কবরের অস্তিত্ব এখনো দেখা যায় এত বছর পরেও। নর্মালি ওই জায়গাটা একটু ভুতুরে টাইপের, অনেক ঘন জঙ্গল টঙ্গল, তো লোকজন খুব একটা যায় না সাধারণত। তো এই ফয়জুরি ফুপুর কথায় হোসেন আঙ্কেল তো রাজি হয়ে যান। আর আম কুড়ানোর তো এটা বাচ্চাদের একটা খুব আনন্দদায়ক একটা কাজ। ভোরবেলা যাবেন, যেহেতু ভোরবেলা যাবেন, দুজনের একটা প্রস্তুতি ছিল। কথা ছিল ফয়জুরি ফুপু এসে হোসেন আঙ্কেলকে ডাক দিলেন, যে কথা সেই কাজ। হোসেন আঙ্কেল উনি তো তাড়াতাড়ি শুয়ে পড়েছেন, ভোরবেলা ফয়জুরি এসে ডাকবে। কতক্ষণ যে ঘুমিয়েছেন উনি জানেন না, হঠাৎ করে ঘুম ভেঙে যায় ওনার। ঘুম ভাঙার পর চিন্তা করেন কি ব্যাপার, কয়টা বাজলো, ঘড়ি তো নাই, ফয়জুরি কি এখনই আসবে না কতক্ষণ পরে আসবে। এই চিন্তা করতে করতে না মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সেটা হলো যে ফয়জুরি এবং উনি যদি একসাথে যান তাহলে তো ভাগে আম কম পাওয়া যাবে।
তো ফয়জুরি আবার আম কুড়োতে বেশ পটু। এই জন্য হোসেন আঙ্কেল চিন্তা করেছেন, আচ্ছা আমি যদি একা একা যাই এখন এবং আগে গিয়ে যদি আম কুড়াতে থাকি তাহলে তো আমি ভাগে বেশি পাবো। এই চিন্তা করে উনি কি করেছেন, একটা ব্যাগ নিয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়েছেন। এদিকে রিদিয়াপুর যে দাদি, মানে হোসেন আঙ্কেলের যিনি মা, উনি তো তখন ঘুমাচ্ছেন। বের হয়ে গেছেন হোসেন আঙ্কেল, স্বাভাবিকভাবেই হেঁটে সোজা চলে গিয়েছেন ওই আমতলা। প্রতিমধ্যে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি। চাঁদনি রাত ছিল, তো উনি মনে করছেন হয়তোবা কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো ফুটতে শুরু করবে, কিন্তু রাত যে কয়টা বাজে এটা উনি জানেন না। উনি যখন ওই আমতলা গিয়েছেন, গিয়ে তো উনি খুবই অবাক হন। গিয়ে দেখেন এই যে ফয়জুরি ফুপু, এই ফয়জুরি ফুপু উনি ওনার আগে ওখানে পৌঁছে আম কুড়াচ্ছেন। এটা দেখে এই হোসেন আঙ্কেল উনি অবাক হয়েছেন এবং চিন্তা করছেন যে ওরে ফয়জুরি, তোর মাথার বুদ্ধি তো আমার থেকেও বেশি। তুই আগে থেকেই পরিকল্পনা করে রাখছিস যে তুই আমাকে ডাক না দিয়ে এসে আগে আম কুড়াবি, পরে আমাকে ডাকবি, যাতে করে আমি ভাগে আম কম পাই। তো উনি এটা দেখে রাগ হন, ফয়জুরি ফুপুর সাথে কথা বলেন না, উনি নিজের মতো করে আম কুড়াতে থাকেন। ওদিকে ফয়জুরি ফুপিও মানে ওনার সাথে কথা বলছে না, সে তার মতো করে আম কুড়াচ্ছে। হোসেন আঙ্কেল আম কুড়াচ্ছেন, অল্প সময়ের মধ্যে ওনার ব্যাগ প্রায় ভরে গেছে। এদিকে হোসেন আঙ্কেল একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হলো এই যে আম কুড়াচ্ছেন ওনারা, আম তো শেষ হয় না, আম তো এত করে থাকে না নিচে, 5-7টা 10-12টা আমি সর্বোচ্চ পাওয়া যায়, কিন্তু ব্যাগ ভরে যাচ্ছে আম, কিন্তু আম পড়েই আছে। এরপর এই হোসেন আঙ্কেল খুব ভালো করে খেয়াল করেন একটা জিনিস, যেটা দেখে উনি খুবই ভয় পেয়েছিলেন। উনি খেয়াল করেন ফয়জুরি ফুপু এই যে আম কুড়িয়ে ব্যাগে রাখছেন, যেখান থেকে আম কুড়িয়ে ব্যাগে রাখেন তার কয়েক সেকেন্ড পর ওইখানে আর একটা আম চলে আসে, উপর থেকে যে নিচে পড়ছে বিষয়টা এমন নয়, অদৃশ্যভাবে সেখানে আম চলে আসছে। আর হোসেন আঙ্কেলও খেয়াল করেন যে উনি মাত্র যেখান থেকে আম কুড়িয়েছিলেন সেই জায়গাতে একই সাইজের সেম আমটা আবার পড়ে আছে। তখন উনি বুঝতে পারেন সর্বনাশ, আমি তো খুব বড় ধরনের একটা বিপদে পড়ে গেছি, এখন কি করি। উনি ওইখানে ওই আমের ব্যাগটা ফেলেই বাড়ির দিকে দেন এক দৌড়। উনি দৌড় শুরু করেছেন, কিন্তু পিছন থেকে যে কোনো কিছু সাউন্ড আসছে বা কেউ ওনার পিছু নিয়েছে এটা উনি ফিল করেন নাই। উনি এক দৌড়ে বাড়িতে চলে আসেন, প্রতিমধ্যে কোনো সমস্যাও হয়নি। বাড়িতে এসে ওনাদের ঘরে যে দরজাটা, ওই সময় তো পাটখড়ির এক ধরনের দরজা ছিল আর কি, তো ওর উপর ধপাস করে পড়েন, আর আচমকা এই দরজার উপর উনি ধপাস করে পড়েছেন, একটা শব্দ হয়েছে আর দরজাটা খুলে গেছে। তখন ওনার মা মানে রিদিয়াপুর দাদি উনি ধর্মর করে উঠে বসেন, এই কি হলো কি হলো, কে রে, চোট্টোর আসলো কিনা। দেখে যে না, তার ছেলে হোসেন। কিরে বাবা কি হয়েছে, তুই এত রাত্রে কোথায় গেছিলি? তখন উনি বলেন যে আমি খুব ভয় পাইছি, আমি ফয়জুরিকে দেখছি এরকম এরকম। তখন ওর মা বুঝতে পারেন যে সমস্যা তো হয়েছে আবার একটা। তাড়াতাড়ি করে উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, গ্রামের যে স্বাভাবিক যে ট্রিটমেন্ট গুলো হয়ে থাকে সেরকম উনি করে দিলেন এবং বলে বাবা তুই ঘুমা, সকালবেলা এটা নিয়ে আমরা কাজ করব। ভোরের দিকে কিন্তু ঠিকই ফয়জুরি চলে আসে, এই হোসেন হোসেন ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, আম কুড়াতে যাব, দেরি হয়ে গেল আজকে। তখন এই ডাক কিন্তু এই হোসেন আঙ্কেল শুনেছিলেন, কিন্তু ওনার মা মানে রিদিয়াপুর দাদি উঠে বলেন যে ফয়জুরি তুই বাড়িতে যা, হোসেনের খুব জ্বর আসছে, ও যেতে পারবে না। তখন ফয়জুরি বাবু বলে হোসেনের জ্বর আসছে মানে রাত্রেও তো না, সন্ধ্যার দিকেও তো দেখলাম ভালো, হঠাৎ করে জ্বর আসলো, বলে তুই যা, পরে জানতে পারবি। তো উনি তো ছোট মানুষ, ফয়জুরি বাবু উনি বাড়িতে চলে গেছে। টানা কয়েকদিন এই হোসেন আঙ্কেলের জ্বর ছিল। তো এই জ্বরের মধ্যেই ওনাকে নিয়ে যাওয়া হয় একজন বড় হুজুরের কাছে। উনি খুব কামেল একজন ব্যক্তি, স্থানীয় একটি মাদ্রাসা, সেই যে মাদ্রাসাটা এখনো রয়েছে, খুবই একজন পরহেজগার ব্যক্তি হিসাবে উনি সুপরিচিত ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। মানুষের যে কোনো বিপদ আপদে উনি সবার আগে উপস্থিত থাকার চেষ্টা করতেন। ওনার অনেক অনুগত জিন ছিল, শিষ্য ছাত্র যেটাই বলি না কেন। তো ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তখন উনি এই হোসেন আঙ্কেলকে খুব ভালো করে দেখে বলেন যে তোমার ছেলের তো মাছ ধরার স্বভাব,
অনেক ছোটবেলা থেকে সে বিভিন্ন জায়গায় মাছ ধরে, দিন নাই রাত নাই সন্ধ্যা নাই মাছ ধরার চেষ্টা করে। তো ওর পেছনে খুবই খবিশ প্রকৃতির একটি জিন রয়েছে। তো এই জিনটা ওর ক্ষতি করার চেষ্টা করে, তোমার ছেলেকে সাবধানে রাখবা, আর আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, কিন্তু নিজেকেও সাবধানে রাখতে হবে, তা না হলে কিন্তু বিপদ হতে পারে। তো উনি ঝাড়ফুঁক করে দেন। আর হোসেন আঙ্কেলও উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিলেন এবং নিজেও সতর্ক থাকতেন, যেহেতু বড় হুজুর ওনাকে কিছু উপদেশ দিয়েছিলেন। এভাবে চলে যায় প্রায় 9-10 বছর। ওনার বয়স তখন 19 কি 20 বছর। তখন উনি চিন্তা করেন যে উনি মাছ চাষ করবেন, কেন ওনাদের বেশ কিছু পুকুর ছিল। তো ওই চিন্তা করে উনি মাছ চাষ শুরু করেন। আর মাছ কিন্তু পাহারা দিতে হতো, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা একজন পাহারা দিত, আবার 12 ঘন্টা আরেকজন পাহারা দিত। তো উনি একজন লোক রেখেছিলেন। তো ওই লোক 12 ঘন্টা দিত, যেদিন দিনের বেলা দিত ওই দিন হোসেন আঙ্কেল রাতের বেলা পাহারা দিতেন, আবার হোসেন আঙ্কেল যেদিন রাতের বেলা পাহারা দিতেন ওই লোক দিনের বেলা পাহারা দিতেন। এইভাবে রোস্টার ডিউটি করে ওনারা কাজ করছিলেন। তো যেই রাত্রে হোসেন আঙ্কেলের ডিউটি ছিল, তো উনি যাচ্ছেন। রাত খুব যে বেশি তা কিন্তু না, 8:30 কি 9টা বাজে। কিন্তু ওই সময়ে 80-র দশক তখন চলে আসছে আর কি। এই সময়ে কিন্তু ওই সময় তো ওখানে ইলেকট্রিসিটি ওইভাবে আসেও নি, গ্রাম, ওই 8:30 9টাও অনেক রাত। তো উনি ওই ওনার যে মাছের ঘের ওইখানে গিয়েছেন। যাওয়ার পর উনি একটা দৃশ্য দেখতে পান, সেটা হলো যে ওনার যে পুকুর, ওই পুকুরের মাছ বরাবর যাওয়ার জন্য ওইখান থেকে খাবার দেওয়ার জন্য একটা সাঁকর মতো তৈরি করা হয়েছিল। এটাকে গ্রামের ভাষায় চার বলা হয়। তো উনি দেখতে পান যে ওই চারের একদম মাথায় কিছু একটা খেলা করছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার এইখানে, এইটা আবার কি। উনি ওই সাঁকো বা চারের উপর ওঠেন, এগিয়ে যেতে থাকেন। পায়ের নিচে একটা বাঁশ আর হচ্ছে রেলিং এর মতো যেটা হাত দিয়ে ধরে রাখে একটা বাঁশ, আমরা সাঁকোতে যেটা দেখি দুই পাশে দুইটা বাঁশ ছিল না, এক পাশে একটা বাঁশ ছিল আর কি। তো উনি কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর উনি দেখতে পান যে একদম পুকুরের মাছ বরাবর যেখানে চার বা সাঁকোটা শেষ হয়েছে, ওইখানে একটা বাচ্চা মেয়ে দোল খাচ্ছে। হাত দিয়ে ধরার যে বাঁশটা, এই বাঁশে 2 হাত ঝুলিয়ে সে নিজের মনে দোল খাচ্ছে। তো উনি চিন্তা করেন যে এটা আবার কে রে এত রাতের বেলা। পরক্ষণেই ভাবেন যে আমার যে আরেকজন লোক আছে যে পাহারা দেয়, ওর তো এই বয়সে একটা মেয়ে আছে, সম্ভবত এই মেয়েটা এখানে আসে, কিন্তু রাতের বেলা এখানে আসবে কেন। তো সে আপন মনে দোল খাচ্ছে, একটানা দোল খাচ্ছে। দোল খেতে খেতে তো হাত একটু ব্যথা হয়ে যাওয়ার কথা, একটা জায়গা আবার দাঁড়াবে, যে আরেকটা বাঁশ আছে সেই বাঁশের উপর দাঁড়াবে, তারপর একটু বিশ্রাম নিয়ে আবার না হয় দোল খাবে, কিন্তু না, সে এক মন দোল খেয়েই যাচ্ছে। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এমন হচ্ছে কেন। যাই হোক, উনি বিষয়টা অস্বাভাবিকভাবে খুব একটা নেননি। তারপরও উনি ওকে বলেন যে এই মেয়ে, তুমি এত রাত্রে এইখানে এইভাবে দোল খাচ্ছ কেন? পড়ে যাবে তো, আর পড়ে গেলে এই পুকুরের পানি থেকে তোমাকে তুলবে কে? একবারের জন্য তুমি ভাবলা না? তুমি এখানে আনমনে দোল খেয়েই যাচ্ছ, যাও যাও বাড়িতে যাও। তখন এই কথাটা যখন শুনেছে ওই মেয়েটা দোল খাওয়া থামিয়ে দেয়। থামানোর পরে ওই বাঁশের উপর দাঁড়িয়ে যায়, মানে যেই বাঁশটার উপর স্বাভাবিকভাবে মানুষ হাঁটে আর কি, সাগর। দাঁড়ানোর পরে এই হোসেন আঙ্কেলের দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পর হোসেন আঙ্কেল দেখেন এই মেয়েটার মুখ একদম থ্যাতলানো। ওই সময় চাঁদের আলো ভালোই ছিল, উনি চাঁদের আলোতে দেখেছিলেন এটা, একদম থ্যাতলানো বিভৎস চেহারা। আর ওই মেয়েটি কথা বলে ওঠে, এটা আমার থাকার জায়গা, তোরা এখানে এসে মাছ চাষ করছিস, আমার বিরক্ত করছিস, আমি তো কিছু বলি না। আর রাতের বেলা আমাকে খবরদার বিরক্ত করতে আসবি না, ভয়ানক কিছু হয়ে যাবে কিন্তু, যা ভাগ এখান থেকে। ওই মেয়েটা যখন কথা বলছিল তার কণ্ঠটা ছিল 2টা কণ্ঠের সম্মিলিত রূপ, একটা পুরুষ কণ্ঠ এবং একটা মহিলা কণ্ঠ একত্রে যদি কথা বলে, এবং এই কথা বলার মাঝখানে 1 সেকেন্ডের আকপাত হয় আর কি, মানে একই শব্দকে 1 সেকেন্ড আগে বলেছে, একই শব্দ 1 সেকেন্ড পরে বলেছে, এমন ভাবে যদি হয় তাহলে কেমন শোনা যায়? ঠিক তেমন কণ্ঠ ছিল সেটি। এটা শোনার পর উনি তো প্রচন্ড ভয় পান। উনি এক দৌড়ে
ওখান থেকে বাড়িতে চলে আসেন। কোনো মতো সাঁকোটা পার হয়েছিলেন, উনি ভয় পাচ্ছেন এখনই হয়তো বা পা পিছলে নিচে পড়ে যাবেন, কারণ ওনার তো ভয়ে শরীর কাঁপছিল, আর মনে হচ্ছিল যে এখনই বোধ হয় এই জিনিসটা ওর পিছন থেকে এসে টেনে ধরে কিনা থাকে। হয়তো দৌড়ে বাড়িতে চলে আসেন, ওনার মাকে বলেন, বাবাকে বলেন যে এই ব্যাপার, এই ঘটনা। তখন ওনার পরিবার থেকে বলা হয় যে বাবারে তুমি এইসব ঝামেলায় জড়িও না, আর রাতের বেলা তুমি ডিউটি দিও না, রাতের বেলা অন্য লোকদেরকে দিয়ে ডিউটি দাও, কিন্তু তুমি এই রাতের বেলা যাইও না। যাই হোক, উনি ওনার মতো করে জীবনযাপন করছিলেন। বেশ অনেক বছর পর আবার একটি ঘটনা ঘটলো। এরপর সময় চলে যাচ্ছিল, তারপর উনি বিয়ে করেন। বিয়ের পর উনি ঢাকাতে চাকরি নেন। তো সময় ঢাকাতে থাকতেন। এক কুরবানি ঈদের দিন, ওই সময় উনি যেখানে চাকরি করতেন সেখান থেকে কুরবানি দেওয়ার একটা আয়োজন করে সেখানকার মালিক। তো স্বাভাবিকভাবেই তাদেরকে বলা হয় যে তোমরা এই আয়োজনের সাথে থাকো। মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর সবাই মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দিও, যাদের বাড়ি কাছাকাছি আছে তাদেরকে বলেছেন আর কি মালিক। তো ওনার বাড়িতে মাদারীপুর, মাওয়াঘাট পার হয়ে কাওড়াকান্দি হয়ে মূলত ওনারা বাড়ির দিকে যেতেন আর কি। তো উনি থেকে যান। ঈদের দিন ঈদের নামাজ পড়ে কুরবানির কাজটা শেষ করে মাংস নিয়ে উনি বাড়ির দিকে রওনা দেন। তো উনি লঞ্চে পার হয়েছেন, ফেরিতে তো না, উনি তো গাড়িতে আসেননি, ওই পর্যন্ত গাড়িতে এসে লঞ্চে পার হয়েছেন। লঞ্চ পার হওয়ার পর ওনাকে অন্য গাড়িতে যেতে হবে আর কি ওনার বাড়িতে। তো উনি ওইভাবেই আসছেন। রাত তখন অনেক হয়ে গেছে। তখন তো রাস্তাঘাট এত উন্নত ছিল না এখন যেভাবে আমরা দেখি এখনকার বাস্তবতায়, কিন্তু ওই সময় 80 দশকের মাঝামাঝি সময়ের ওইটা আমরা কল্পনা করতে পারবো না। আর এই হোসেন আঙ্কেল বিয়ে করেছেন তখনও ওনার সন্তানাদি হয়নি, যে রিদি আপু বা অন্যান্য ভাই বোন যারা তারা কেউ তখন হননি, ওই সময়ের ঘটনা আর কি। উনি আসছিলেন বাড়ির ওই জায়গাটাতে এসে, মানে তখন আর কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, ওই জায়গাটা থেকে ওই পায়ে হেঁটেই আসতে হবে। আর কুরবানি ঈদের দিন, তো ঈদের দিন কিন্তু রাতের বেলা এত যাত্রী চলাফেরা করে না, কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু অনেক যাত্রী চলাফেরা করে, সবাই বাড়ির দিকে আসতে থাকে। কিন্তু ঈদের দিন রাতের বেলা অনেকে তো চলেই আসছেন, এখন আর কে আসবেন নতুন করে। এই জন্য রাস্তাঘাট ছিল একদম ফাঁকা। উনি হাতে মাংস নিয়ে হেঁটে আসছেন। ওনার মানে ওনার যে পথটা ছিল এখন সেটা যদিও ইটের হয়েছে, কিন্তু ওই সময় তো মাটির রাস্তা ছিল। উনি হেঁটে আসছেন, আস্তে আস্তে চাঁদের আলোতে উনি দেখতে পান একটা ছোট্ট বাছুর, সদ্য ভূমিষ্ঠ বাছুর যেমন হয় আর কি, এমন একটা বাছুর উনি দেখতে পাচ্ছেন যে একটা কলই ক্ষেতের ভিতরে নেমে কলই খাচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত ছোট বাছুর তো তার মায়ের বুকের দুধ ছাড়া তো অন্য কিছু খায় না, সে দিব্যি কলই খাচ্ছে। তো উনি একটু দেখেন, খেয়াল করে দেখেন, উনি দেখতে পান যে এই বাছুরটি এমন গোগ্রাসে গিলছে, মনে হচ্ছে তার মুখ অনেক বড়। 10-12টা গরু একসাথে খাবার খেলে যে পরিমাণ খাবার খেতে পারে, সে একাই এইভাবে কলই ক্ষেত থেকে কলই খেয়ে যাচ্ছিল। উনি তো দেখে বুঝতে পারেন যে এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। এরপর আর একটা ব্যাপার খেয়াল করেন যে এই বাছুরটা এবার ওনার দিকে তাকিয়েছে, চোখটা লাল টকটকে ছিল। তখন উনি তো ভয় পেয়েছেন। ভয় পাওয়ার সাথে সাথে উনি যেটি করেন, ডিসিশন নেওয়ার জন্য উনি দেরি করেন নাই যে উনি কি করবেন, ওনার তো বাড়ির দিকে যেতে হবে। উনি তো ওই সময় সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, সিগারেট সাথেও ছিল, ম্যাচও ছিল, সাথে সাথে একটা সিগারেট ধরার সাথে সাথে উনি চিন্তা করেন বাড়ির পথ হলো দুইটা। একটা হলো যে পথ দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, এই পথের মধ্যে একটা জঙ্গল পড়ে, জঙ্গলের পরে গিয়ে হচ্ছে ওই গাব গাছ, তারপরে আমাদের বাড়ি। এখন এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ার পর এই জিনিসটা তার ক্ষতি করতে পারে। আর একটা পথ আছে, এই পথটায় কাদা পানি রয়েছে, বর্ষাকালে সেখানে পানি ওঠে, কিন্তু ওই সময় বর্ষাকাল ছিল না, পানিটা কমে গেছে, শীতের মানে একটা কাছাকাছি সময় ছিল, পানিটা কমে গিয়েছিল কিন্তু শুকায় নাই। ওই পথ দিয়ে যেতে গেলে কোনো জঙ্গল টঙ্গল পড়ে না, কিন্তু ওই পথটা ওনার জন্য সেফ মনে হয়। উনি পথটা ধরেন, এই কাদা পানির মধ্যে নেমে যান, হাঁটতে থাকেন। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওই জিনিসটা ওনার পেছন পেছন আসছে।
ওনাকে ধাওয়া করেছে, কিন্তু কাছে আসছে না। বেশ খানিকক্ষণ হাঁটার পর যখন উনি বাড়ির কাছাকাছি আসবেন, তখন দেখেন যে ওনার হাতের ওই সিগারেটও শেষ হয়ে যাচ্ছে। তখন আর একটা সিগারেট, ওইটার আগুন দিয়ে আর একটা সিগারেট জ্বালিয়ে নেন, সেটা খেতে থাকেন। এভাবে বাড়ি যখন কাছাকাছি এসেছেন, তখন উনি ফিল করছেন ওই জিনিসটা ওর পিছনেই আছে, ওই বাছুরটা। হঠাৎ করে পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, হোসেন, আবার দেখা হবে তোর সাথে, বারবার বেঁচে যাবি? আগুনের জন্য তো কাছে আসতে পারলাম না, কিন্তু কতদিন এভাবে কতদিন বাঁচবি? আসবো, আমি আবার আসবো। এ কথা শোনার পর উনি বুঝতে পারেন এই জিনিসটা চলে যাচ্ছে, কিন্তু তারপর উনি হাত থেকে সিগারেট ফেলেননি। কারণ এই কথা শোনার সাথে সাথে যখন এই কণ্ঠটা মেলানোর চেষ্টা করছিলেন উনি, যে এই কণ্ঠটা উনি কোথায় শুনেছিলেন, এই কণ্ঠটা উনি শুনেছিলেন ওই যে সাঁকোর উপর একটা বাচ্চা মেয়েকে দেখেছিলেন, বাচ্চা মেয়ের অবয়ব দেখেছিলেন, সেই অবয়বের কথার সাথে এটা হুবহু মিলে যায়। উনি ভয়ে এমন অবস্থা হচ্ছিল, শরীর কাঁপতে কাঁপতে ওনার হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে যাবে, কিন্তু অনেক কষ্টে সেটাকে উনি আগলে রেখেছিলেন। এরপর আবার বাড়ির দিকে দৌড় দেন, এক দৌড়ে বাড়িতে চলে আসেন। এসে উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। পরে ওনাকে সুস্থ করা হয়, বাড়িতে তো লোকজন ছিল। পরে ওনার কাছে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। পরে যখন সকলে শোনেন এই ঘটনা, তখন আবার ওনাকে সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। ততদিনে তো বড় হুজুরের শারীরিক অবস্থাও ভালো ছিল না, এমনিতেই তো উনি বয়স্ক মানুষ ছিলেন। তারপর বড় হুজুর ওনার জিনদের মাধ্যমে জানতে পারেন যে ওই যে খবিশ প্রকৃতির জিনটা, সেটা আজও ওনার পিছু ছাড়েনি। কিন্তু ওইটা তার যে পিছুতে ছাড়ানো হবে, এই প্রক্রিয়াটাও অনেক কঠিন এবং সে সহজে যেতে চাইবে না। বড় হুজুর আবারও তাকে পরামর্শ দেন যে হোসেন, জীবনযাপনের পরিবর্তন আনতে হবে, তা না হলে কিন্তু সবসময় এভাবে বাঁচতে পারবে না। সবসময় ঝাড়ফুঁক কে করবে? নিজেকেও তো সতর্ক থাকতে হবে। এত রাতের বেলা তুমি এসেছো, তুমি পরের দিন আসতা, বা একটু ধৈর্য ধারণ করতে বা আরেকটু আগে আসার চেষ্টা করতা, বা সাথে করে যেভাবেই হোক কোন একটা মানুষ সাথে করে নিয়ে আসার চেষ্টা করতে। যদিও সেটা সবসময় সম্ভব না, তবে বড় হুজুর একটা পরামর্শ দিয়েছিলেন, এই হোসেন আঙ্কেল উনি যেন একা কোথাও না যান, বিশেষ করে রাতের বেলা একা বাড়িতে যেন উনি না থাকেন, এই পরামর্শ হুজুর দিয়ে দেন। এই পিশাচটা দীর্ঘদিন নাকি সাথে লেগেছিল, ঢাকাতে সবসময় নাকি ক্ষতি করার চেষ্টা করতো, কিন্তু ঢাকাতে উনি সবসময় মানুষজনের ভেতরে থাকতো, যেখানে থাকতেন সেখানেও মানুষজন ছিল, এই জন্য ক্ষতি করতে পারেনি। উনি যখন ঢাকা থেকে কুরবানি ঈদের রাতে রওনা দিয়েছিলেন, ওই জায়গা থেকেই নাকি, ওই ঢাকা থেকেই এই পিশাচটার পিছু নিয়েছে। আর যখন একা পেয়েছে, তখনই সে সুযোগ বুঝে তাকে ধোঁকা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে সে সেটা পারেনি। হোসেন আঙ্কেল এখন যদিও ভালো আছেন আলহামদুলিল্লাহ, এখন ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটে না। উনি ওনার জীবনযাপনেও পরিবর্তন নিয়ে আসেন, সবকিছু মেনে চলার চেষ্টা করেন, সরই বিধানগুলো মেনে চলার চেষ্টা করেন, যার কারণে আল্লাহর রহমতে ওনার সাথে পরবর্তীতে তেমন কোনো সমস্যা আর হয়নি। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ রিদি আপু, চমৎকার ঘটনা আমাদের সাথে আপনি শেয়ার করেছেন। আপনার বাবার জন্য শুভকামনা রইল, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে রাখুন, নিরাপদে রাখুন, ভালো। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে 5টি ঘটনা কিন্তু আমরা শেয়ার করে ফেলেছি এবং ইতোমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখন যারা যুক্ত হয়েছেন তাদের জন্য শুভকামনা, আর পরবর্তীতে যারা শুনবেন তাদের জন্য শুভকামনা রইল। প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটির শিরোনাম আমরা দিয়েছিলাম কৃতজ্ঞ চিন। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নওগাঁ থেকে অ্যাডভোকেট সুলতান জুলকারনাইন উচ্ছ্বাস ভাই। উনি এর আগে আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন, যেই ঘটনাটি আমাদের 63 নং এপিসোডে প্রচারিত হয়েছিল, সিলেট হাইওয়ে রহস্য শিরোনামে। ঘটনাটি ছিল 63 নং এপিসোডের তৃতীয় ঘটনা। তো সুলতান জুলকারনাইন উচ্ছ্বাস ভাই উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, এই ঘটনাতে যেহেতু একাধিক চরিত্র রয়েছে, এই কারণে উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শুরু করি ঘটনা।
বলছেন জুলকারনাইন উচ্ছ্বাস ভাই। ঘটনাটি ঘটেছে আমার বন্ধু জাহিদ হাসান আনন্দ এবং আমাদের সিনিয়র বড় ভাই মাহবুব রহমান মিন্টু এর সাথে। এখানে বলে রাখা ভালো যে মিন্টু ভাই আমাদের থেকে 8 থেকে 10 বছরের সিনিয়র বড় ভাই, কিন্তু আমাদের সাথে বন্ধুর মতো সম্পর্ক। আমরা একসঙ্গে আড্ডা দেই, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে ঘোরাঘুরি করি, কিন্তু আমরা বন্ধুরা যারা আছি সবাই মিন্টু ভাইকে অনেক শ্রদ্ধা করি। মিন্টু ভাইও আমাদেরকে অনেক স্নেহ করেন। আমরা 7-8 জন বন্ধু এবং আমাদের সাথে মিন্টু ভাই সবসময় আমরা বলা যায় একই সাথে থাকি। আমরা প্রতিদিন নওগাঁ শহরের 9 নম্বর ওয়ার্ড তুলসীগঙ্গা মোড়ে মেইন রাস্তার সাথে লাগানো ব্যাংক এশিয়ার সামনে প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত 10টা-11টা পর্যন্ত আড্ডা দিই। 31 আগস্ট 2023 বৃহস্পতিবার, অসহনীয় গরম, বাইরে হালকা মৃদু বাতাস হচ্ছিল। আমি আড্ডা দেওয়ার পর মোটামুটি 12:15টার দিকে বাসায় চলে আসি। আড্ডা দেওয়ার পরে আমি বাসায় চলে যাওয়ার ঠিক পরপর মোটামুটি সব বন্ধুরাই যার যার বাড়িতে চলে যায়, কিন্তু মিন্টু ভাই এবং আনন্দ গরমের জন্য বাইরেই বসে থাকে। রাত আনুমানিক 2টো বাজে, অনেক রাত হয়েছে, এখন তো বাসায় চলে যেতে হবে। তো মিন্টু ভাইয়ের বাড়ি আমাদের পাশের পাড়া চকরামপুরে। চকরামপুর একটা অনেক নির্জন এবং তুলনামূলকভাবে একটু অনুন্নত এবং অনেক গাছগাছালিতে ভরা বলতে হবে। দিনের বেলা যেতেই ভয় লাগে, গা শিরশির করে, গা ছমছম করে। এখানে একটু বলে রাখি, চকরামপুর গ্রামে প্রচুর শেয়াল এবং কুকুরের আবাসস্থল। দিনের বেলাতেই অনেক শেয়াল ঘোরাঘুরি করে, এটা সকলেই দেখতে পায়। তো ঘটনার দিন রাত্রে আনন্দ এবং মিন্টু ভাই বলা বলি করে যে আমরা চলে যাই, অনেকক্ষণ তো হলো, কেউ তো নেই। আনন্দ বলে যে ভাই আপনাকে বাসায় এগিয়ে দিয়ে আসি, ভালো লাগতেছে না বাসায় যেতে, খুব গরম পড়েছে, আর একটু ধীরে ধীরে হাঁটি, আপনাকে বাসায় এগিয়ে দিয়ে আসি, তারপর আমি বাসায় চলে যাব। আনন্দের বাড়ি মিন্টু ভাইয়ের বাড়ি থেকে উল্টো পাশে। তো মিন্টু ভাইয়া বলে ঠিক আছে চলো, আমরা ধীরে ধীরে যেতে থাকি। তো হাঁটতে হাঁটতে বটতলি থেকে ওনারা ঘুরে আসেন। বটতলি হচ্ছে চকরামপুর গ্রামের শেষ প্রান্তে, অর্থাৎ মিন্টু ভাইয়ের বাড়ি পার হয়ে বেশ অনেকটা দূরে গেলে বটতলি। এখানে বটতলির একটু বিবরণ দেই। চকরামপুর গ্রামের বাড়িঘর শেষ, তারপর দুই পাশে ফাঁকা মাঠ, মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে। এভাবে বেশ কিছুটা যাওয়ার পরে রাস্তার একটা বাঁক আছে, সে বাঁকে অনেক পুরনো একটা বট গাছ রয়েছে। আশেপাশে অনেক নির্জন, কোনো বাড়িঘর নেই। ওই জায়গাতে আমরা দিনে রাতে অনেকবার গিয়েছি, ফাঁকা জায়গা, বাতাস লাগে, ভালো লাগে, এজন্য আমরা বন্ধুরা মাঝে মাঝে যাই ওই বটতলিতে, বসে বসে গল্প করি। চমৎকার একটি পরিবেশ। তো সেই রাতে মিন্টু ভাই এবং আনন্দ হাঁটতে হাঁটতে সেই নির্জন জায়গাতে চলে যায়। সামনেই বটতলি, রাস্তাটি মাটির রাস্তা, চারিদিকে অনেক অন্ধকার, কোনো আলো নেই, খুব পরিচিত রাস্তা। আনন্দ মিন্টু ভাই গল্প করতে করতে হাঁটতে থাকে। গরমের কারণে দুজনেই গেঞ্জি খুলে খালি গায়ে ছিলেন। চারদিক থেকে ঝিঝি পোকার ডাক ও শেয়ালের চিৎকার ভেসে আসছে। ওই এলাকায় এটাই স্বাভাবিক পরিবেশ। হাঁটতে হাঁটতে হঠাৎ করে খেয়াল করে যে সামনে একটি কালো পাখি শুয়ে আছে, ঠিক রাস্তার মাঝখানে। মোবাইলের আলোতে যেটুকু বুঝতে পারেন তাতে বোঝা যায় এটা একটা অজানা পাখি। এরকম পাখি আজ পর্যন্ত আনন্দ বা মিন্টু ভাই কেউই দেখেননি, তাই পাখিটার নামও কেউ জানেন না। তবে পাখিটির মাথায় একটি ঝুঁটি রয়েছে, বুলবুলি পাখির মতো। আর কয়েকটা কুকুর সেই পাখিটাকে আক্রমণ করার জন্য আটঘাট বেঁধে প্রিপারেশন নিচ্ছে চারপাশ থেকে।
সাধারণত কুকুররা সামান্য একটা পাখিকে আক্রমণ করার জন্য এইভাবে প্রিপারেশন নেয় না। এরকম প্রিপারেশন নেওয়ার উদ্দেশ্যটা কি? আর এই এলাকায় যেহেতু প্রচুর শেয়াল কুকুর রয়েছে, সবাই রাতের বেলা অনেক চিৎকার করে দৌড়াদৌড়ি করে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। এখানে একটু বলে রাখা ভালো, মিন্টু ভাই অনেক সাহসী একজন মানুষ। এই এলাকায় মিন্টু ভাইয়ের 3টা পুকুর রয়েছে, যেগুলো মিন্টু ভাই বহুদিন যাবৎ চাষাবাদ করে আসছেন। রাতের বেলা মিন্টু ভাই মাঝে মাঝে সব পুকুর পাহারা দেন। অনেকে রাতে মাছ চুরি করে, আবার অনেক সময় বড় বড় গুই সাপ, অন্যান্য সাপ এই পুকুরে নেমে আসে, মাছ খেয়ে ফেলে। এগুলো তাড়ানোর জন্য অনেক সময় রাতের বেলা মিন্টু ভাই পুকুরে নামেন, দেখেন যে সাপ আছে কিনা, বা চোখের সামনে যদি মনে হয় এগুলো আসলেই সাপ, তখন সেগুলোকে তাড়ানোর জন্য বা মেরে ফেলার বন্দোবস্ত তাকে করতে হয়। আর রাতের বেলা মাছ চোরদেরকে তাড়ানোর জন্য তাকে তো সবসময় অ্যালার্ট থাকতে হয়। মিন্টু ভাই দুর্দান্ত সাহসী ব্যক্তি, তার কোনো ভয় ডর নেই। মিন্টু ভাইয়ের সাথে অনেক ছোট ছোট প্যারানর্মাল ঘটনা আছে, তো এই কারণে তিনি আস্তে আস্তে সাহসী হয়ে উঠেছেন। আমাদের সাথে মাঝে মাঝে বিভিন্ন ধরনের গল্প করে, আমরা সেগুলো শুনি। তো পাখিটিকে দেখে মিন্টু ভাই এবং আনন্দের মনে অনেক দয়া হয় যে আহারে পাখিটা উঠতে পারছে না। কি কারণে পাখিটি আকাশ থেকে পড়ে গেল এবং পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, উঠতে পারছে না, এতটুকু বোঝা যাচ্ছে। আর এই সুযোগ নিয়ে কুকুররা সেই পাখিটিকে আক্রমণ করার প্রিপারেশন নিচ্ছে। আর ওই সময় মিন্টু ভাই এবং আনন্দ সেই জায়গায় উপস্থিত হয়েছে। মিন্টু ভাই তখন আনন্দকে বলে, যেভাবেই হোক এই পাখিটিকে আমাদেরকে বাঁচাতে হবে এবং উদ্ধার করতে হবে এই কুকুরগুলির হাত থেকে। তখন মিন্টু ভাই এবং আনন্দ সেই কুকুরগুলিকে তাড়িয়ে দেয়। মিন্টু ভাইয়ের ভাষ্য অনুযায়ী কুকুরগুলি নাকি সাধারণ কুকুর থেকে অনেক বড় এবং সবগুলো কুকুর অনেক বেশি কালো, এতটা কালো এই অন্ধকার রাত্রেও তাদের লোমগুলো চকমক চকমক করছে। অনেক হিংস্র কুকুর এগুলো, দেখেই বোঝা যাচ্ছে। আর চোখগুলো অস্বাভাবিক রকমের লাল টকটকে। তাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটের যে আলো, এই আলোতে দেখা যাচ্ছে যখনই আলো জ্বালায় কুকুরগুলো আলো থেকে দূরে সরে যায়। মিন্টু ভাই আনন্দকে বলে, আনন্দ, এই কুকুরগুলো স্বাভাবিক কুকুর নয়, কারণ এই এলাকায় যত কুকুর আছে সবগুলো আমার পরিচিত। আমি ওদেরকে দেখলে চিনতে পারি, ওরাও আমাকে চেনে, কিন্তু এই কুকুরগুলো একটাও এখানকার নয়। অন্য এলাকার কুকুর এই এলাকায় আসেও না, এই কুকুরগুলো অন্য এলাকার কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। তাহলে এগুলো কোত্থেকে এলো যেগুলো আমরা মাত্র তাড়িয়ে দিলাম? তো সেই কুকুরগুলোকে তাড়িয়ে দেবার পর যেটা হয় সেটা হলো, এই আনন্দ এবং মিন্টু ভাই দুজনই সেই পাখিটিকে হাত দিয়ে ধরে। পাখিটি যে ছটফট করে বিষয়টা এরকম নয়, খুব শান্ত ছিল। মোবাইলের আলোতে দেখতে পায় যে পাখিটি খুব বেশি বড় নয়, মাঝারি সাইজের একটি পাখি, এবং হাত দিয়ে ধরার পর পাখিটি খুব করুণ ভাবে ডাকতে থাকে। তখন মিন্টু ভাই বলে যে, আনন্দ, এই পাখিটিকে এখানে যদি ফেলে রাখি তাহলে কুকুররা মেরে ফেলবে, চলো পাখিটিকে আমরা নিয়ে যাই, এটার কি ব্যবস্থা করা যায় পরে ভেবে দেখব। তখন আনন্দ বলে, ভাই পাখিটিকে হাতে রাখেন আপনি, চলেন আমরা সামনে বটতলি থেকে হেঁটে আসি, ওখানে যাই একটু বসি, এখন বাসায় যেতে ইচ্ছা করছে না, অনেক গরম। মিন্টু ভাই বলে, ঠিক আছে চলো সামনে যাই। ওনারা পাখিটিকে নিয়ে সামনের দিকে আগায় এবং দুজনে আলোচনা করে, এটা কি পাখি, এরকম পাখি তো আগে কখনো দেখিনি। তারপর আনন্দ এবং মিন্টু ভাই ধীরে ধীরে হাঁটতে থাকে এবং সেই বটতলির নিচে গিয়ে দুজনে বসে। এর কিছুক্ষণ পর হঠাৎ পেছন দিক থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়, কেউ একজন মিন্টু ভাই এবং আনন্দকে সালাম দিয়েছে। তো সেই সালাম শুনে মিন্টু ভাই এবং আনন্দ দুজনেই পেছনের দিকে তাকায় এবং দেখতে পায় স্বাভাবিক উচ্চতা থেকে অনেক লম্বা, প্রায় 10 ফিট উচ্চতার একজন বয়স্ক বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তখন মিন্টু ভাই ও আনন্দ দুজনেই অনেক ভয় পান এবং দাঁড়িয়ে যান এবং দুজনে সালামের উত্তর নেন, ওয়ালাইকুম আসসালাম বলে। তখন মিন্টু ভাই এবং আনন্দ দুজন বুঝতে পেরেছিলেন যে এ কোন ব্যক্তি, আশেপাশে এমন কোনো ব্যক্তি নাই,
এত রাত্রে তো এখানে এই টাইপের কোনো ব্যক্তি আসার প্রশ্নই আসে না। কারণ হচ্ছে এই এলাকার প্রত্যেকটা মানুষকেই এনারা দুজন কম বেশি চেনেন, এমন ব্যক্তিকে আগে কখনো দেখেন নাই। এমন ভাবছেন তারা দুজন, তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি মিন্টু ভাই এবং আনন্দকে বলে, জনাব আপনারা ভালো আছেন? মিন্টু ভাই এবং আনন্দের বক্তব্য অনুযায়ী ওই লোকটির কণ্ঠস্বর ছিল অনেক অনেক মিষ্টি এবং নম্র। তার কণ্ঠস্বর থেকে নম্রতা এবং বিনয় যেন ঝরে ঝরে পড়ছিল। তখন মিন্টু ভাই এবং আনন্দ বলে ওঠে, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? তখন ওই বয়স্ক মানুষটি বলে, জনাব আমি ভালো আছি, আপনারা আমাকে দেখে ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না এবং ক্ষতি করার জন্য আসিনি। আপনারা কিছুক্ষণ আগে যে পাখিটিকে কুকুরদের হাত থেকে রক্ষা করেছেন, এই পাখিটি আমাকে দিয়ে দিন। ওই সময় মিন্টু ভাই ভাবতে থাকেন, আমার সামনে যে ব্যক্তি আছেন নিঃসন্দেহে তিনি কোনো স্বাভাবিক মানুষ নন, আর একটু আগেও যেটা ঘটেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। কারণ এই পাখিটিকে যে কুকুরগুলো আক্রমণ করতে এসেছিল সেগুলো স্বাভাবিক কোনো কুকুর ছিল না, এটা আমি বুঝতে পেরেছি। আর কুকুরগুলো একটা শিকার ধরার জন্য এই রকমের একটা প্রিপারেশন নিয়ে আগাতে থাকবে, আবার আমরা মোবাইলের আলো জ্বালালে কুকুরগুলো পেছন দিকে সরে যাবে, এটা তো কোনো স্বাভাবিক কুকুরের বৈশিষ্ট্য নয়। উনি চিন্তা করলেন, এই সুন্দর ব্যক্তির বেশে কোনো দুষ্টু জিন আসেনি তো এই পাখিটাকে তাদের হাত থেকে নিয়ে যেতে, ক্ষতি করতে? উনি ভাবছেন। তখন ওই বৃদ্ধ লোকটিকে মিন্টু ভাই বলেন যে, জনাব পাখিটিকে আপনার কাছে দিতে আমাদের কোনো আপত্তি নেই, পাখিটি কি স্বেচ্ছায় আপনার কাছে যাবে? তখন ওই যে বৃদ্ধ লোকটি তিনি পাখিটির দিকে তাকান। ওই পাখিটি খুব আনন্দ প্রকাশ করতে থাকে, যেমন কোন একটা ছোট বাচ্চা তার মা বাবাকে দেখলে আনন্দ প্রকাশ করে, ঠিক তেমন আনন্দ প্রকাশ করতে থাকে, ডানা ঝাপটে। সে যতটুকু পারছিল, তার শরীরে তো শক্তি ছিল না সেরকম। তখন মিন্টু ভাই বুঝতে পারেন যে তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন সত্যিকার অর্থে তিনি একজন ভালো কেউ এবং এই পাখিটির অভিভাবক। তখন আর সেই পাখিটিকে ওই ব্যক্তিটির হাতে দিতে মিন্টু ভাইয়ের কোনো আপত্তি থাকে না। উনি বুঝতে পারেন যে পাখিটি তার নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। মিন্টু ভাই ওই ব্যক্তির হাতে পাখিটিকে দিয়ে দেন। সেই লোকটি প্রতি উত্তরে মিন্টু ভাই এবং আনন্দকে বলে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে পুনরায় সালাম দিয়ে ওই বৃদ্ধ লোকটি চলে যায়। এই ঘটনার পর মিন্টু ভাই এবং আনন্দ সেই জায়গা থেকে দ্রুত বাসার দিকে রওনা দেন। তারা আসলে অনেক ভয় পেয়েছিলেন, কারণ তারা দুজনেই বুঝতে পেরেছিলেন যে তাদের কোলে যে পাখিটা রয়েছে এবং সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, এই দুটো জিনিসই ভিন্ন জগতের দুটো প্রাণী। এমন অবস্থায় ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। দ্রুত মিন্টু ভাই ও আনন্দ বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। ঘটনার কিন্তু এখানে শেষ নয়। তারা ঘুমিয়ে পড়ার পরে সেই রাত্রে দুজনই একই স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন সেই বৃদ্ধ ব্যক্তি তাদের স্বপ্নে এসেছেন এবং বলছেন, আপনারা আজকে আমার আদরের নাতিটিকে রক্ষা করেছেন। এই পাখিটি কোনো সাধারণ পাখি নয়, এই পাখিটি একটি জিন, আমার ছোট নাতি, আমার খুব আদরের। সে তার বাবা মার সাথে বাহরাইনের একটি মরুভূমির মধ্যে থাকে। সে বেড়াতে এসেছে এবং এইসব গাছপালা তো সে দেখতে পায় না, কারণ মরুভূমিতে এরকম গাছপালা নেই। তাই এখানে এসে সে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছিল। সে অনেক দুষ্টু এবং চঞ্চল। মাঝে মাঝে সে মাছের রূপ ধরে পানিতে গোসল করে, মাঝে মাঝে পাখির রূপ ধরে আকাশে উড়ে বেড়ায়। সব সময় এর আশেপাশে আমার অনেক জিন থাকে তাকে পাহারা দেওয়ার জন্য। আজকে সে কাউকে কিছু না বলে পাখির রূপ ধরে আকাশে উড়ে বেড়ায়। উড়ে বেড়ানোর সময় সে বৈদ্যুতিক তারে আঘাত পেয়ে রাস্তার মধ্যে পড়ে যায়। তখন আমাদের প্রতিপক্ষ কিছু দুষ্টু জিন তাকে হত্যা করার জন্য এগিয়ে আসে। মূলত ওরা অনেক আগে থেকেই আমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ওই সময় আমার কোনো অনুগত জিনেরা আশেপাশে না থাকার কারণে খুব বড় বিপদে পড়ে যায় আমার এই নাতি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে
আপনারা সেখানে চলে আসেন এবং আমার নাতিটিকে পাখি মনে করে রক্ষা করেছেন। এই জন্য আমরা সবাই আপনাদের উপর অনেক কৃতজ্ঞ। এই বলে সেই বৃদ্ধ স্বপ্নের মধ্যে থেকেই সালাম দিয়ে চলে যায়। দুজনেরই ঘুম ভাঙে। পরের দিন সকালবেলা দুজনেই নিজেরা দেখা করে এই বিষয়টা আলোচনা করে। অদ্ভুত ব্যাপার, দুজনে একই স্বপ্ন দেখেছেন। ওই রাতের ঘটনা যে স্বাভাবিক কোনো ঘটনা নয় সেটা তো তারা বুঝতেই পেরেছিলেন জাগ্রত অবস্থাতেই। আর আমাদের সকলের সাথে এই বিষয়ে আনন্দ এবং মিন্টু ভাই শেয়ার করেন যে কি কি হয়েছিল। এই ঘটনাটি পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে পারলাম কিনা জানি না। যদি ঘটনাটি আপনাদের পছন্দ হয় নিজের মতো করে গুছিয়ে লিসেনারদেরকে শোনাবেন।